ওকে, সো আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, যেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ক্লাস। তো প্রথমত হচ্ছে আপনাদের কিছু বিষয় জানিয়ে দিই। আমি হচ্ছে কিছু বিষয় আপনাদের হচ্ছে কম্পিউটার ডিভাইসে দেখাবো কাজ করে, এবং পরবর্তী কিছু বিষয় মোবাইল ফোন দিয়েও দেখাবো। তো আজকের ক্লাসে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা অপশনের কাজ এবং প্রত্যেকটা ফিচারের কাজ খুব ভালো করে বুঝে নিব। আমরা যদি প্রত্যেকটা অপশনের কাজ খুব ভালো করে বুঝতে পারি, আমার কাছে যে ডিভাইস থাকুক না কেন আমি কিন্তু কাজটা করতে পারবো। বাট অপশনের কাজ যদি না বুঝেন, ডিভাইস থাকলেও কিন্তু লাভ হবে না। ওকে, তো এমন অনেক জিনিস হতে পারে যেটা আপনার কম্পিউটার ডিভাইসে আছে, আবার এমন অনেক জিনিস হতে পারে যেটা আপনার মোবাইলের ডিভাইসে আছে, কম্পিউটারে নেই। আমি প্রত্যেকটা বিষয় ক্লাসেই বলে দিব। তো ক্লাসে হচ্ছে বুঝে নিতে হবে যে কোন কোন বিষয়গুলো থাকবে এবং থাকবে না। তো ক্লাসে প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং ক্লাসের মধ্যে আমি যেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেকটা বিষয় কাইন্ডলি নোট করে ফেলতে হবে। প্রত্যেকটা বিষয় নোট করতে হবে। আপনি প্রথম অবস্থায় বুঝবেন না, পারবেন না, মাথার উপর দিয়ে যাবে, এটা স্বাভাবিক। বাট যদি আমরা নোট করে রাখি, পরবর্তী যখন প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু কথাগুলো শুনতে পারবো বা কথাগুলো লিখতে পারবো, মানে বুঝে কাজগুলো করা যাবে। ওকে, তো আমরা প্রত্যেকটা বিষয় আশা করি নোট করে ফেলবো। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমরা কিছু বিষয় নোট করি। যেমন মাইক্রোসফট এক্সেল এর বেসিক্যালি 4টা নাম আছে। কয়টা নাম আছে? 4টা নাম আছে। প্রথম নামটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। প্রথম নামটি কি? মাইক্রোসফট এক্সেল। সেকেন্ড নামটি হচ্ছে স্প্রেডশিট। সেকেন্ড নামটি কি? স্প্রেডশিট। থার্ড নামটি হচ্ছে ওয়ার্কবুক। থার্ড নামটি কি? ওয়ার্কবুক। ফোর্থ নামটি গুগল শিট। ফোর্থ নামটি কি? গুগল শিট। মাইক্রোসফট এক্সেল, স্প্রেডশিট, ওয়ার্কবুক, গুগল শিট। লিখেছি এই নামগুলো আমরা। আচ্ছা, এই 4টা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর নাম। ওকে, কারণ এমন অনেক সময় হতে পারে যে আপনি হচ্ছে এক্সেল এর কাজ পারেন, অনেকে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি স্প্রেডশিটের কাজ পারেন কিনা, ওয়ার্কবুকের কাজ পারেন কিনা। যদি নামগুলা না জানা থাকে, অ্যান্সার কিন্তু দিতে পারবো না, তাই না? আচ্ছা, এখন আসলে মাইক্রোসফট এক্সেলটা বেসিক্যালি কি? মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ ভিত্তিক একটি অ্যাপ্লিকেশন। এখন আসলে মাইক্রোসফট কোম্পানির যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা কি, যেটাকে আমরা বলি মাইক্রোসফট অফিস। এবং এই মাইক্রোসফট অফিসের মধ্যে 3টা ফিচার আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই 3টা হচ্ছে কি মাইক্রোসফট অফিসের ফিচার। এই 3টার কাজ যদি আমরা কেউ পেরে থাকি, তাদেরকে বলা হয় যে আপনারা হচ্ছে কম্পিউটারের বেসিক কাজ পেরে গেছেন। ওকে, সো গত ক্লাসটি আমাদের ওয়ার্ডের উপর ছিল, আজকে আমরা এক্সেল এর উপর শিখবো, এবং আগামী ক্লাসে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে আইডিয়া নিব। ওকে, এখন আসি এক্সেল দ্বারা আমরা কি কি কাজ করি। এক্সেল এর মাধ্যমে আমরা খুব ইজি ওয়েতে গাণিতিক ক্যালকুলেশন করতে পারি, ডাটাবেস ক্রিয়েট করতে পারি, চার্ট এবং গ্রাফের কাজ করতে পারি, সরল এবং জটিল হিসাব করতে পারি, রেজাল্ট শিট, স্যালারি শিট, বিল ক্রিয়েটের কাজ করতে পারি, ডাটাবেস সংরক্ষণ এবং ম্যানেজমেন্টের কাজ করতে পারি। ওকে, তো আহামরি অনেকগুলা কাজই করা যায় এক্সেল এর মাধ্যমে। ছোট্ট একটা এক্সেল দ্বারা অনেকগুলা আহামরি কাজ করা যায়। তো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজে চলে যাচ্ছি যে কিভাবে এই কাজগুলা করব। ওকে, আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আমি আমার প্রথমত দেখিয়ে দিব যে আমরা কম্পিউটার ডিভাইসের মধ্যে কিভাবে এক্সেল দিয়ে কাজ করব। আপনাদের আমি বলে দিব যে আমরা প্রত্যেকটা অপশনের কাজ খুব ভালো করে বুঝে নিব, আমার কাছে যেই ডিভাইসে থাকুক না কেন। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা এক্সেলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য আমার যে মাউস আছে, মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবো অনেকগুলো অপশন চলে এসেছে। ভিউ, শর্ট বাই, রিফ্রেশ। এইখান থেকে লাস্ট থেকে 3 নাম্বার একটা অপশন আছে নিউ নাম। আমরা নিউতে ক্লিক করলে একটু নিচে গেলে দেখবো 2 নাম্বার অপশনটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। তো নতুন একটা শিট আমাদের এখানে ওপেন হয়ে গিয়েছে। আমরা এটার নামটাকে চেঞ্জ করতে পারি। যেমন আপনি এটাকে ক্লাস 4 দিয়ে সেভ করতে পারেন। এটাকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন, অথবা মাউসে রাইট ক্লিক করলে এইখান থেকে ওপেন করতে পারবেন। ওকে, অথবা যেহেতু আপনার মাইক্রোসফট অফিসটা আপনার উইন্ডোজে ডাউনলোড করা আছে, ওই ক্ষেত্রে আপনি আপনার উইন্ডোজ থেকে এইখান থেকে এক্সেলটাকে ওপেন করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা চলেন এক্সেলটাকে ওপেন করে নিচ্ছি। তো প্রথমত বলে দিই, যারা আমার কম্পিউটার ইউজার আছেন, আপনাদের ডিভাইসের মধ্যে অবশ্যই মাইক্রোসফট অফিস 2016 ভার্সনের উপরের ভার্সনগুলো ইউজ করুন। কি বলেছি? 2016 হতে পারে, 19, 20, 22 হতে পারে, বাট এর নিচে যদি 8, 9, 10 ভার্সন থাকে
অবশ্যই আপডেট করে নেবেন, ঠিক আছে? আমার স্ক্রিনে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেখা যাচ্ছে এবং উপরে কিছু টেমপ্লেট সাজেশনে দিয়ে দিয়েছে, যেমন বিজনেস প্ল্যানার, দেন হচ্ছে পার্সোনাল, লিস্ট, বাজেট। এখান থেকে যদি আমি বিজনেসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওরা টেমপ্লেট ডিজাইন আমাদের কাজ করার জন্য দিয়ে দিয়েছে। এই টেমপ্লেট গুলো হচ্ছে কি, আপনি জাস্ট এখানে আপনার ডাটা গুলো বসাবেন, ওরা একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। আমরা এগুলা ইউজ করছি না, আমরা হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে এই ওয়ার্কবুকের মধ্যে ওইরকম সুন্দর সুন্দর ডিজাইন কিভাবে করতে হয় এই কাজটা আমরা এখন দেখি, ঠিক আছে? তো প্রথমত কিছু বিষয় আমি নাম বলছি, আপনারা হচ্ছে আমার সাথে সাথে নামগুলো একটু লিখে ফেলেন যে কোন অপশনটার কি নাম বলা। রেডি আছি সবাই? একটু দেখি, একদম উপরে দেখেন বুক 1 এক্সেল লেখা আছে, এইটাকে আমরা বলছি টাইটেল বার। এটাকে আমরা কি বলি? টাইটেল বার। ওকে, দেন এটার কর্নারে দেখেন এখানে ছোট কিছু অপশন আছে, যেমন সেভ, রিড ও আনডু, এগুলাকে আমরা বলছি কুইক এক্সেস বার। কি বলছি? কুইক এক্সেস বার। দেন নিচে আসলে দেখবেন যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে ফাইল থেকে ভিউ পর্যন্ত যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলাকে আমরা বলছি প্যারেন্ট মেনু বার। কি বলছি? প্যারেন্ট মেনু বার। ওকে, এখন আসেন এই প্যারেন্ট মেনু বারের ভিতরে ওরা আমাদের কাজ করার সুবিধার জন্য অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। একটু দেখেন, হোম ট্যাবে কিছু অপশন আছে, ইনসার্ট ট্যাবে আরো ভিন্ন কিছু অপশন আছে, পেজ লেআউটে আছে, ফর্মুলাতে আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে প্যারেন্ট মেনু বারের ভিতরে এই যে যতগুলো অপশন দিয়ে দিয়েছে সবগুলোকে একত্রে মেনু বার বলা হয়। কি বলা হয়? মেনু বার। ওকে, এখন আসেন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা তো খুব সুন্দর স্ক্রিন দেখা যাচ্ছে তাই না, অনেক বড় করে। বাট আমরা যখন মোবাইলে যাব এত সুন্দর স্ক্রিন তো দেখা যাবে না, স্ক্রিনটা ছোট থাকবে এবং প্রত্যেকটা অপশন কি করতে হবে, আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। এটার জন্য আমাদের ওরা কম্পিউটার ডিভাইসের মধ্যে কিছু সেকশন ভাগ করে দিয়েছে আলাদা করে। এখন এই প্রত্যেকটা সেকশনকে কি বলা হয় দেখেন, এখানে ক্লিপ বোর্ড নামে একটা সেকশন আছে আলাদা, ফন্ট নামে একটা সেকশন আছে, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সেল দেখতে পাচ্ছি, সেকশন দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা সেকশনকে রিবন বার বলা হয়। কি বলা হয়? রিবন বার। ওকে, এবং এই রিবন বারের ভিতরে ওরা আমাদের কাজের সুবিধার্থে কিছু ছোট ছোট অপশন দিয়ে দিয়েছে, যেমন দেখেন কাট, কপি, পেইন্টার, বোল্ড, আইটালিক, দেন ওয়ার্ড টেক্সট, মার্জ। এই যে ছোট ছোট অপশন গুলো দেওয়া আছে এই প্রত্যেকটা অপশনকে বলা হয় রিবন টুলস। কি বলা হয়? রিবন টুলস। এখন আসেন এই রিবন টুলস এর ভিতরে একটু নিচে গেলে ছোট্ট একটা বক্স আছে, এটাকে আমরা বলি কি? নেম বক্স। কি বলছি? নেম বক্স। ওকে, দেন এটার কর্নার একটা এফএক্স লেখা একটা বাটন আছে, দেখেন এই যে বড় একটা, এটাকে আমরা বলছি ফর্মুলা বার। কি বলছি? এটাকে আমরা এফএক্স লেখা ঘরটাকে ফর্মুলা বার। ফর্মুলা বারের কাজ হচ্ছে প্রত্যেকটা আমরা যখন ক্যালকুলেশন ওয়ার্কে যাব সবগুলা সূত্র এখানে দেখাবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এটা একটু নিচে আসি, দেখেন এ বি সি ডি এবং 1 2 3 4 দেখেছি। এ বি সি ডি কে বলা হয় কলাম, এবিসিডি কি আমার কলাম, এবং 1 2 3 4 হচ্ছে আমার রো অথবা সারি। 1 2 3 4 কি আমার রো অথবা সারি, বুঝতে পেরেছি? এবিসিডি কলাম এবং 1 2 3 4 রো। এবং দেখেন এই এক্সেল এর পুরো বডি জুড়ে এরকম ছোট ছোট বক্স আকারে, দেখেছি? বক্স আকারে, স্কয়ার আকার, এগুলোকে এক্সেল এর ভাষায় সেল বলা হয়। কি বলা হয়? সেল বলা হয়। এবং দেখেন এই এক্সেল এর মধ্যে কতগুলো সেল আছে, আমি যদি একটু জুম আউট করি দেখতে পাবেন। মানে আপনাদের কাজ করার জন্য কত প্রয়োজন, দেখেছেন? সেখানে কিন্তু অপুরন্ত সেল আছে এবং আপনারা চাইলে অ্যাডও বা ডিলিটও করতে পারবেন। বুঝেছি? আচ্ছা, এখন আসেন এই যে সেলগুলা দেখলাম না,
আমরা মাত্র কি করলাম, সবগুলো অপশনের নাম শিখলাম না, যে কোন অপশনটার কি নাম বলা হয়, এগুলো তো লিখেছি সবাই, অপশনগুলোর নাম লিখেছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? নামগুলো পাননি? লেট করে ক্লাসে জয়েন করেছেন কেন? রেকর্ড দিলে তখন দেখি। ওকে, আচ্ছা, কথাটা আটকে আসছে, কথা কি আসলে আটকে আসতেছে? এখন কি শোনা যাচ্ছে একটু দেখেন তো। একটা ক্লাস ছিল মতিউর স্যার, আমাদের এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। ওকে, এই ক্লাসগুলোতে লেট করা যাবে না। আচ্ছা, এখন ঠিক আছে না? ওকে, ঠিক থাকলে আলহামদুলিল্লাহ, আবার প্রবলেম করলে একটু জানাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি, এই যে আমরা প্রত্যেকটা অপশন নাম শিখলাম না, পাশাপাশি হচ্ছে এই যে যতগুলো সেল দেখলাম, অনেকগুলো সেল দেখলাম না আমরা, এই প্রত্যেকটা সেলের নাম আমাদের শিখতে হবে। কি বলেছি? প্রত্যেকটা সেলের নাম শিখতে হবে। এখন হচ্ছে প্রত্যেকটা সেলের নাম আমি আপনাদেরকে বলবো, এবং আপনারা হচ্ছে প্রত্যেকটা সেলের নাম লিখবেন এবং নেক্সট ক্লাসে এসে আমাকে পড়া দিবেন। ঠিক আছে? কারা কারা রাজি আছেন একটু হ্যান্ড রেজ করেন তো দেখি। আছেন ক্লাসে? রেসপন্স করতে হবে। নয়তো যারা অডিও ব্যক্তিরা আছে তারা কি নির্ঘাত ঘুমায় গেছে না কি করছে আমি তো জানি না। খালিদ ভাইয়া ঘুম ধরছে? আচ্ছা, আর কার কার ঘুম ধরছে? ওকে, 64 জন পারবেন বলছেন না? বাদ বাকিরা কি পারবেন না মুখস্থ করে পড়া দিতে? ওকে, ধন্যবাদ। এমন কেউ আছেন যে ম্যাম এই যে এতগুলা সেলের নাম বলছেন, আমি ফাঁকিবাজ স্টুডেন্ট, আমার দ্বারা এই সেলের নামটা মুখস্থ হবে না, আমি পারবো না, এরকম আছেন কেউ? 5 জন? খালিদ ভাই কি পারবে না? ভাই তো ঘুমাচ্ছেন, কেমনে পারবেন বলেন? 10 জন? আচ্ছা, আপনি 10 জন হচ্ছে পড়াশোনা করবেন না এরকম কিছু? আব্বু আম্মু কি জোর করে পাঠাইছে ফ্রিল্যান্সিং শিখতে, যে বাবা যাও দুপুর 3টার ক্লাস করে আসো? আব্বু আম্মু ব্যাগ গুছাই দিছে ক্লাস করার জন্য? তাই নাই তো না? আচ্ছা, প্রিন্স ভাইয়া পারবে ইনশাল্লাহ, হ্যাঁ এটাই শুনতে চেয়েছি, পারবেন। এ সময় আপু তো হচ্ছে যে ভিডিওতে ছিলেন আবার অডিওতে চলে গেছেন। আচ্ছা, পারবেন না? আচ্ছা, এখন যারা পারবে না তাদের জন্য কি করতে পারি বলেন তো? ওকে, সো আপনাদের জন্য বলে দিই একটা খুশির খবর, যে আজকে হচ্ছে আমি ক্লাসের মধ্যে কোনো কিছুই আপনাদের মুখস্থ করাবো না। ওকে, তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা অনেকগুলো টিপস এবং ট্রিক্স নিব, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই অনেকগুলা হচ্ছে বড় বড় ক্যালকুলেশনের জিনিস, বড় বড় হচ্ছে ঝামেলার জিনিসপত্র ইজি ওয়েতে শিখে ফেলবো। যেহেতু বলেছি আমরা এই সেলগুলোর নাম মুখস্থ করব না, তাহলে কি করব? আমরা বেসিক্যালি শিখবো একটা সেলের নাম কিভাবে বের করতে হয়। তা আমি যদি একটা সেলের নাম ভালো করে করতে পারি, আমার কাছে যতগুলো সেল থাকুক না কেন আমি কিন্তু ওই সেলগুলোর নাম পারবো। ওকে, তো শুরুতে সেলের নাম বের করাটা ভালো করে শিখে নিই, ঠিক আছে? আশা করি। ওকে, তো এখন আসেন, সেলের নাম বের করার সূত্রটা কি। সেলের নাম বের করতে গেলে প্রথমে আসবে কি, কলামের নাম। মাত্র শিখলাম না কোনটা কলাম কোনটা রো? লিখেন সেলের নাম কিভাবে বের করতে হয়। সেলের নাম বের করতে গেলে প্রথমে আসবে কলামের নাম, পরবর্তীতে আসবে রো এর নাম। প্রথমে কি আসবে? কলামের নাম, পরবর্তীতে আসবে রো এর নাম, এবং এই কলাম এবং রো একত্রে মিলে আমরা হচ্ছে প্রত্যেকটা সেলের নাম বের করতে পারি। এখন আসেন কিভাবে করব। জি মিয়া ভাই একটু দেখি কি করতে হবে। প্রথমত এই সেলটা তো ধরেন আমি ক্লিক করলাম,
ক্লিক করেছি না? করার পর প্রথমে কি আসবে? কলামের নাম। দেখেন এখন কোন কলামটা এটা? এটা আমার বি কলাম। কোন কলাম? বি কলাম। পরবর্তীতে আসবে কি? রো এর নাম। এটা আমার কোন রো বলেন তো? এটা আমার 4 রো। কোন রো? 4 রো। তাহলে কলাম এবং রো একত্রে মিলে সেলের নামটা হচ্ছে কি? এই সেলটার নাম প্রথমে কলামের নাম অনুযায়ী বি এবং রো এর নাম অনুযায়ী 4। তাহলে সেলটার নাম হচ্ছে কি? B4। বুঝতে পেরেছি? আবার দেখি, ধরেন এই সেলটাতে ক্লিক করেছি। এটা আমার কোন কলামে? এটা আমার ই কলামে। কোন কলামে? ই কলামে। এবং এটা রো কোনটা? 2 রো। রো কোনটা? 2 রো। তাহলে এই সেলটার নাম হচ্ছে কি? E2। বুঝতেছি সবাই? ক্লিয়ার সবার নামগুলা? তাহলে যেহেতু বুঝেছি, তাহলে যারা যারা বুঝতে পেরেছে এই সেলের নামগুলা কিভাবে বের করতে হয়, আপনারা হচ্ছে কিছু কলাম এবং রো এর নাম দিয়ে কয়েকটা সেলের নাম বানিয়ে হচ্ছে আমাকে হচ্ছে চ্যাট অপশনে লিখে এবিসিডি কলাম এবং 1 2 3 4 রো আকারে কয়েকটা সেলের নাম লিখে। আচ্ছা, লিখেছি? হ্যাঁ, একটু লিখি। আচ্ছা, এই যে আপনারা লিখছেন এবিসিডি কলাম এবং রো দিয়ে হচ্ছে সেলের নামগুলা লিখছেন না? এই সেলের নামগুলা কি আসলে ঠিক আছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? বুঝে যাওয়ার তো একটা প্রমাণ লাগবে, তাই না? তাহলে আসেন, এই সেলের নামগুলা যে অ্যাকুরেট আছে এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, আমি শুরুতে বলেছিলাম আমার কাছে একটা নেম বক্স আছে। কি আছে? নেম বক্স আছে। এই যে এখানে ছোট্ট যে বক্সটা, এই বক্সটা কি আমার নেম বক্স। এবং এই নেম বক্সের কাজ হচ্ছে প্রত্যেকটা সেলের নাম দেখানো। কি বলেছি? নেম বক্সের কাজ কি? প্রত্যেকটা সেলের নাম দেখানো। তাহলে আসেন, এই নেম বক্সের মধ্যে আপনারা যে সংখ্যাগুলো লিখছেন আমি এগুলো টাইপ করে দেখবো যে আমাকে ওই সংখ্যার উপর নিয়ে যায় কি। ধর আমি লিখেছি G10, লিখলাম। লেখার পর এন্টার দিচ্ছি। দেখেন তো আমাকে G10 সেলে নিয়ে গেছে কিনা? নিয়ে গেছে? আবার দেখি, ধরেন আমি দিলাম K12 দিলাম, এন্টার দিচ্ছি। দেখেন তো আমাকে K22 সেলে নিয়ে গেছে কিনা? তার মানে আমরা যে সেলের নামগুলা দেখেছি এবং শিখেছি এই সেলের নামগুলা ঠিক আছে। ওকে, এখন আসলে আমরা কিছু লেখালেখি করি। আমি ধরেন এখানে লিখলাম, যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, নেম। ওকে, এই যে আমি নেম ওয়ার্ডটা লিখেছি, এই ওয়ার্ডটা আমার হচ্ছে আরো 50 বার লিখতে হবে। মানে আমাদের প্রয়োজন হয় না যে একই জিনিস বারবার লিখতে হয়। একই জিনিস যখন বারবার লিখতে হয় তখন আমরা কি করি? আপনারা নর্মালি কি করেন বলেন তো? হয় বারবার টাইপ করি, নয়তো কি করি? কপি পেস্ট করি। কপি পেস্টের অনেকগুলো টেকনিক আছে। আপনি এটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল+C দিয়ে কপি করতে পারেন, আবার এই ঘরে যে কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে দিতে পারেন। আবার করতে পারেন মোবাইল ইউজাররা এই ঘরে ক্লিক করে হোম ট্যাব থেকে কপি করে নিতে পারেন, এবং আবার এই ঘরে এসে হোম ট্যাব থেকে পেস্ট করে নিতে পারেন। তো এইভাবে কি করতে পারি? আমরা কপি পেস্ট করতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমার দরকার 50 বার, 100 বার বা এর চেয়েও বেশি প্রয়োজন। এতবার যখন প্রয়োজন হয়, বারবার কপি পেস্ট করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় না? বিরক্তকর ব্যাপার। তাহলে এই কাজটা আমরা কিভাবে ইজি ওয়েতে করবো আসেন দেখি। তো দেখেন, আমার নর্মালি মাউসটা কেমন আকার একটু বলেন তো? অ্যারো, এই চিনিটা মাউসটা চিনি। এখন এই যে নেম যে ওয়ার্ডটা লেখা আছে, এই ওয়ার্ডটার উপর আমি ক্লিক করতেছি। দেখেন এখন মাউসটা কেমন হয়ে গেছে? একটু প্লাস আকারে ভিতরটা হোয়াইট কালার হয়ে আছে না, বোল্ড হয়ে? দেখেন আমি যেই সেলটাতে ক্লিক করেছি এই সেলটার সব অংশটাই ঠিক আছে, আর এটার এই যে কর্নারটা, এই জায়গাটা মনে হচ্ছে একটু গ্রিন কালারটা বেশি পড়ে গেছে। দেখেছেন একটু ফুলে আছেন, এই জায়গাটা মোটা হয়ে আছে। আমি এই জায়গাটার মধ্যে আমার মাউসটাকে নিয়ে যাচ্ছি। মাউসটার আকৃতি চেঞ্জ হয়েছে। আগে কি ছিল? হোয়াইট ছিল, আর এখন কি হয়ে গেছে? ব্ল্যাক হয়ে গেছে। দেখেছি? এখন আমি কি করবো? এই জায়গাটা ক্লিক করে একটু নিচে টেনে দিব। দেখেন কি ঘটছে? নেম লেখাটা কপি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত টানছে। যারা বুঝিনি আবার দেখি, ধরেন যে 1 লিখলাম। 1 লিখে এখান থেকে
এই কর্নার এই মোটা অংশটা যে ক্লিক করে নিচে টেনে যাচ্ছে। দেখেন কি হচ্ছে, বারবার ওয়ান লেখাটা কপি হয়ে যাচ্ছে, দেখেছেন? আচ্ছা, এখন আসেন, আপনি কপি পেস্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে কপি করতে হয় এক্সেল এর মাধ্যমে। ইজি টেকনিক। আচ্ছা, এখন ধরেন আপনার ওয়ান লেখাটা কপির প্রয়োজন নাই, আপনার ক্রমিক প্রয়োজন, মানে ওয়ান এর পর টু, টু এর পর থ্রি, থ্রি এর পর ফোর প্রয়োজন। সেরকম যদি আমাদের ক্রমিক সংখ্যা প্রয়োজন হয় তখন কিভাবে করব? কি করব? ধরেন আমি এখানে ওয়ান লিখলাম, এখানে ওয়ান লিখলাম। এখন ওয়ান লিখে যদি নিচে টেনে দিই কি হবে? কপি হবে, তাই না? আমি কি করব? টু লিখলাম, ওয়ান এবং টু দুইটা ঘর লিখলাম, দুইটা ঘরকে লিখে একসাথে ক্লিক করে সেম এই কর্নারে যে মোটা অংশটার মধ্যে ক্লিক করে নিচে টেনে দিই। দেখেন কি হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আকারে ক্রমিক আকারে চলে আসছে। ম্যাজিক হয়েছে না? ভাল লাগছে বিষয়টা? ভাল লাগছে? আচ্ছা, মাসুদ ভাই ভাল লাগছে, আর কার কার ভাল লাগছে? এত ইন্টারেস্টিং জিনিস দেখাই দিচ্ছে, এখন যদি ঘুমায় যান তাহলে কই যাব বলেন? শাহজাহান ভাই একটু উঠি, উঠি উঠি, উঠে বসি, ওইভাবে থাকলে ঘুমাই যাবো, আপনাদের দেখলে পরে আমি ঘুমাই যাবো। আচ্ছা, ভাল লাগছে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে বাদ বাকি জিনিসগুলো দেখি, আরো ইন্টারেস্টিং অনেক জিনিসপত্র আছে। আজকে তো আপনাদের হচ্ছে বিনোদন দিতেই আসছে, তাই না? আমরা হচ্ছে যে মজা করবো আর হচ্ছে যে পড়াশোনা শিখবো, সমস্যা নেই, এত প্যারা নেওয়ার কিচ্ছু না। ওকে, আমরা ওয়ান টু থ্রি ফোর কিভাবে লিখতে হয় এটা আমরা শিখে গেছি। এখন ওয়ান টু থ্রি ফোর আর ছোটবেলার মতো করে হচ্ছে যে নিজে টাইপ করে লিখতে হবে না। ওকে, আচ্ছা। এখন ধরেন আপনাকে বললো কেউ যে তুমি যেহেতু কপি পেস্টের অনেক সুন্দর একটা টেকনিক শিখে গেছো, তাহলে তুমি এক মাসের নাম আমাকে লিখে দেয়। আচ্ছা, এটা হচ্ছে সপ্তাহের নাম চলে আসছে না, তাহলে আমরা মাসের নামটা দিয়ে স্টার্ট করি। জানুয়ারি। আচ্ছা, মানে এক বছরের 12 মাসের নামগুলা লিখতে বলছে। তা আপনি তো হচ্ছেন আমার মতো অলস ব্যক্তি, আপনি তো হচ্ছে বাকি 11 মাসের নাম লিখবেন না। তাহলে এক্সেল কে দিয়ে আমরা এটা লিখাবো, কিভাবে লিখাবো আসেন। জানুয়ারি লিখেছি না, একটা মাসের নাম লিখেছি, সেম এই কর্নারে যে ক্লিক করে নিচে টেনে দিই। দেখেন কি ঘটনা ঘটছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একদম ডিসেম্বর শেষ, আবার জানুয়ারি ফেব্রুয়ারি স্টার্ট হয়ে গেছে। ভালো লাগছে মুন্না ভাইয়া? এটা কি ছিল? মাসের নাম ছিল। সেম ভাবে যদি সপ্তাহের নাম চান ওইটাও পারবেন, স্যাটারডে লিখবেন, সেম কর্নারে যে ক্লিক করে নিচে টেনে দিবেন। তো দেখেন স্যাটারডে সানডে মানডে আপনার খুব সুন্দর করে কপি হয়ে গেছে, মানে ক্রমিক আকারে চলে আসছে। দেখেছি? তো এই কাজগুলো আমরা পারবো সবাই? পারা যাবে? পারা গেলে আলহামদুলিল্লাহ। এখন দেখেন, এই আমার এক্সেল শিটটা তো অনেক বড় শিট, তাই না? আমরা চাইলে এই সাইডে ফাঁকা জায়গা আছে, এই সাইডের ফাঁকা জায়গার মধ্যেও বাকি কাজগুলো করতে পারি, বাট করবো না। তাহলে আমরা কি করতে চাচ্ছি, যেহেতু এই একটা শিটের মধ্যে অনেকগুলো লেখা লিখে ফেলেছি, আমি চাচ্ছি নতুন আরেকটা শিট নিয়ে কাজ করব। এখন দেখেন, নতুন একটা শিট নেওয়ার জন্য কি করব? এটা ক্রস দিয়ে কেটে আবার নতুন করে ওপেন করব? না, এই কাজে করবো না। আমরা চাচ্ছি এই যে একটা শিট আছে, এই একটা শিটের মধ্যে আরো অনেকগুলো 10-15টা শিট অ্যাড করা। ওকে, তো এই 10-15টা শিট একটা শিটের মধ্যে কিভাবে অ্যাড করবো একটু দেখি। তো আমার পুরো স্ক্রিনের একদম নিচে একটু যদি চলে যাই, দেখেন এইখানের মধ্যে শিট ওয়ান লেখা রয়েছে, দেখেছি? এবং এটার কর্নারে এখানে একটা প্লাস বাটন আছে, দেখা যাচ্ছে? আমরা এই প্লাস বাটনে এখন ক্লিক করবো। এখানে প্লাস বাটনে ক্লিক করছি, কি হচ্ছে, আমাদের নতুন নতুন শিট ওপেন হয়ে যাচ্ছে। এই যে আমাদের আগেরটা, এই যে আমাদের নতুন শিট গুলো ওয়ান টু থ্রি ফোর আকারে। ওকে, এবং আমরা চাইলে প্রত্যেকটা শিটের নামকরণও করতে পারি। যেমন মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন, কিছু অপশন আসছে, যেমন ইনসার্ট মানে নতুন একটা শিট অ্যাড করা, ডিলিট মানে এই শিটটা ডিলিট করে দেওয়া, রিনেম মানে আপনি চাইলে এটার নামও চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন দিলাম জানুয়ারি, দেন ধরেন দিতেছি ফেব্রুয়ারি। ওকে, আবার চাইলে কালারও করতে পারবো। এই শিটের মধ্যে গেলাম, মাউসের রাইট বাটন গেলাম, নিচ থেকে 4 নম্বর অপশনটা দেখেন ট্যাপ কালার, ট্যাপ কালারে গেলে এখান থেকে ধরেন কালারও করতে পারবো। এই দেখেন রেড কালার হয়ে গেছে, দেন ধরেন এটা ইয়েলো কালার হয়ে গেছে। এরকম করে কি করতে পারবো? সুন্দর করে কালারিং করতে পারবো। বুঝেছি সবাই? আচ্ছা, তো এখন
আপনারা একটু খাতার মধ্যে লিখেন। আমরা আজকে বেসিক্যালি 3 ধরনের ক্যালকুলেশন শিখব। কয় ধরনের ক্যালকুলেশন? 3 ধরনের ক্যালকুলেশন। প্রথমটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন। মনির ভাই লিখতেছি। প্রথমটা কি? বেসিক ক্যালকুলেশন। সেকেন্ডটা হচ্ছে কন্ডিশনাল ক্যালকুলেশন। জানো তো সেকেন্ডটা কি? কন্ডিশনাল ক্যালকুলেশন। থার্ডটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট। থার্ডটা কি? ডাটা ম্যানেজমেন্ট। ওকে, খালিদ ভাই লিখতেছি না কিন্তু, পরে ভুলে যাব কিন্তু। কোশ্চেন করলে পারবেন? আচ্ছা, তো প্রথমটা কি আমার? বেসিক ক্যালকুলেশন। বেসিক ক্যালকুলেশন আমরা শিখবো সামেশন ওয়ার্ক, মানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজটা। কি শিখবো? সামেশন ওয়ার্ক মানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজটা। সেকেন্ডে হচ্ছে আমাদের কন্ডিশনাল ক্যালকুলেশন। কন্ডিশন মানে হচ্ছে একটা শর্ত সাপেক্ষ কোনো কাজ। এখানে আমরা শিখবো কিভাবে শতাংশ ভগ্নাংশের কাজ করতে হয়, মানে পার্সেন্টেজ ওয়ার্কের যে কাজগুলো আছে, এই পার্সেন্টেজ ওয়ার্কটা আমরা শিখবো কন্ডিশনাল ক্যালকুলেশন। থার্ড হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট। ডাটা ম্যানেজমেন্ট আমরা শিখবো কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয়, একটা স্যালারি শিট তৈরি করতে হয়, এই কাজগুলা। ওকে, তো প্রথমটা হচ্ছে কি আমার বেসিক ক্যালকুলেশন। বেসিক ক্যালকুলেশন আমরা শিখবো কি সামেশন ওয়ার্ক, মানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ। তার আগে বলি যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে গেলে আমাদের চিনতে হবে যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্নগুলা। চিহ্নগুলা কি পারি? পারারই কথা না, তারপরে ম্যাডাম এই কোয়েশ্চেনটা করছি। কেন করছি? কারণ তো আছে, তাই না? আচ্ছা, কারণটা হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ গুলা আমরা ছোটবেলা থেকে শিখে আসছিলাম, একই রকম আছে, বাট এক্সেল এর ক্ষেত্রে একটু ভিন্ন রকম, দুই একটা চিহ্ন একটু ভিন্ন রকম। তো আমি হচ্ছে প্রত্যেকটা চিহ্ন আপনাদের এখন লিখে দেখাবো, আমার সাথে লিখে ফেলবেন, কারণ আমি কেটে দিব। ওকে, ওকে। তো প্রথমটা কি আমার? যোগের চিহ্ন, প্লাস, এটা আমরা সবাই চিনি। তারপরটা কি? মাইনাস, মানে বিয়োগের চিহ্ন, এটাও আমরা চিনি। এখন আসি গুণের চিহ্নটা কেমন চিনতাম বলেন তো? একটু ক্রস আকারে আড়াআড়ি দুইটা দাগ, তাই না? বাট আমাদের যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডের মধ্যে এত সুন্দর একটা চিহ্ন নাই। তাহলে কি আছে? গুণ করব কিভাবে? গুণ করব আমরা এই স্টার মার্কটা দিয়ে। স্টার মার্কটা দিয়ে করব কি? আমরা গুণের কাজটা করব। আর ভাগের জন্য আমরা এই স্ল্যাশ বারটা ইউজ, স্ল্যাশ দিয়ে আমরা করব কি? ভাগের কাজটা। ভাগের আরেকটা চিহ্ন ছিল মাঝে দাগ দিয়ে উপরে নিচে দুটা ফোঁটা, যেহেতু ওইরকম কোনো চিহ্ন নাই, এগুলো দিয়ে করতে হবে। বুঝেছি আমরা? আমরা কয়েকটা সংখ্যা লিখে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এক্সেলে বেসিক্যালি দুই ধরনের কালার করা যায়। একটা হচ্ছে ফিল কালার, আর একটা হচ্ছে ফন্ট কালার। কি বলেছি? ফিল কালার এবং ফন্ট কালার। ফিল কালার মানে হচ্ছে এই যে সাদা সাদা সেলগুলো দেখতে পাচ্ছি না, এগুলাকে যদি কালার করতে চাই তাহলে ইউজ করব ফিল কালার। আর এই সেলের ভিতরে যে ওয়ার্ড গুলো লেখা আছে, এই ওয়ার্ড গুলোকে যদি কালার করতে চাই তাহলে ইউজ করব ফন্ট কালার। ওকে, এখন আসি ফিল কালার ফন্ট কালার কোথায় পাবো। ধরেন এই সেলে ক্লিক করলাম, হোম ট্যাবে চলে গেলাম, ফন্টের যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে দেখেন একটা ইয়েলো কালার এবং রেড কালার, দুইটা কালার আছে। ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিল কালার, এবং এই যে এ লেখার নিচে যে রেড কালারটা আছে এটা হচ্ছে ফন্ট কালার। ওকে, আমি ধর এইখানে গেলাম, ফিল কালারের যে একটা কালার চুজ করলাম, দেখেন সেলটা কালার হয়ে গেছে। আবার যে ওয়ার্ড গুলো কালার করতে চাই, সেম হোম ট্যাবে যে এখান থেকে যে কোনো একটা ধরনের কালার করে নিব। ওকে, আমরা হচ্ছে প্রত্যেকটা সেল গুলোকে একটু কালার করে নিচ্ছি, যেহেতু এখানে আমরা ক্যালকুলেশন। এখন আসলে আমরা কাজ করব কি? যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করব। তো যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে গেলে কি লাগবে? সূত্র তো অবশ্যই লাগবে। তাহলে সূত্রটা কি? ওকে, তো আমরা কাজ করতেছি, প্রথমে দিব ইকুয়াল, মানে সমান সমান চিহ্ন। পরবর্তীতে যেহেতু আমরা সামেশন ওয়ার্ক করতেছি, মানে যোগ বিয়োগ গুণ ভাগের কোর্স করতেছি, সামেশন ওয়ার্কের জন্য লিখবো SUM, মানে সাম। সাম লেখার পর দেখেন নিচে অনেকগুলো অপশন আসছে, যেমন সাম, সাম আইএফ, সাম আইএফএস। এগুলো ডিফারেন্ট কাজ, এটা আমরা করবো না, আমরা জাস্ট সামের কাজটা আজকে করবো। ওকে, তবে কি দিলাম? ইকুয়াল সাম। এখন আসি
ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, ব্রেকেট কি চিনি? কেনার কথা না চিনলেও সমস্যা নেই, দেখলে চিনে যাবেন। তো আমরা দিব ফার্স্ট ব্রেকেট। ওকে, আমি কি দিলাম? ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট। এখন আসলে আমরা কি যোগ করব বলেন তো? 5477 সাথে 5869 যোগ করব, তাই না? ঠিক আছে তো? জানো তো? ঠিক আছে রাকিব ভাই, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ঠিক আছে, তো আপনাদের জন্য একটু খাতার মধ্যে লিখেন যে এক্সেলে কখনোই কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। কি বলছি? কোন সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। আল্লাহ, না করা গেলে কেমনে করবো? রায়হান ভাই, পারা যাবে? করা তো যাবে না। আচ্ছা আসেন, অবশ্যই করা যাবে। কিভাবে করব? যেহেতু বলেই দিয়েছি সংখ্যার সাথে কোনো সংখ্যা করতে পারবো না, একটা সমস্যা তো হয়ে গেছে। এখন আসেন, এই যে 5477 লেখা এই সংখ্যা তো লিখতে পারবো না। দেখেন 5477 এটা কোন সেলের মধ্যে আছে? এই সেলের নামটা কি আমরা জানি? জানি সবাই? সেলের নাম মাত্র শিখলাম, বলেন তো এটা কোন সেলে আছে? লিখেন তো দেখি কে কে পারেন। A3 সেল। আমার মাথায় একটা বাড়ি মারেন, গরমের মধ্যে, গরমে হচ্ছে আমি মাথা পাগল ঠাগল হয়ে গেছি। আচ্ছা, 1A সেল, এগুলা শিখেছি এতক্ষণ বসায় বসায়। আচ্ছা, A1 সেল। আচ্ছা, A1, দেখেন A1 লেখার সাথে সাথে এই সেলটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়েছে না? তার মানে এটা ঠিক আছে। তারপর কি দেবো আমরা? প্লাস দিব, প্লাস। ওকে, পরবর্তীতে কি? এই সংখ্যাও তো লিখতে পারবো, তাহলে কি লিখবো? এটার সংখ্যা কি? 5869। তাহলে এটা কি আসবে? A2 সেল। ঠিক আছে? ওকে, তাহলে আমি সূত্রটা করতেছি কি? ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট A1 মানে 5477 প্লাস A2 মানে 5869 ব্রেকেট ক্লোজ। একটা ব্রেকেট ওপেন হবে আর একটা ক্লোজ হবে। ওকে, দেন এন্টার। রেজাল্ট এসেছে, বুঝেছি সবাই? খুব ইজি লাগছে না? যদি ইজি লাগে বাকি কাজগুলোও করতে পারবো, সমস্যা নেই। বাট ব্যাপারটা হচ্ছে কাজ সব ইজি, বাট সেলের নাম ভুল করা যাবে না। এই যে যারা A3 লিখতেছেন, 1A লিখতেছেন, আমি কিভাবে শিখাইছিলাম টেকনিকটা? টেকনিকটা কোনটা শিখাইছিলাম ওইটা ফলো করতে হবে। ওকে, সেলের নাম ভুল করলে কিন্তু পুরো ক্যালকুলেশন জিরো। সেলের নাম ঠিক মতো লিখবেন, অনেক বড় বড় ক্যালকুলেশন করতে পারবেন। একটা আচ্ছা, যেটা বলেছি, তো যোগের সূত্র আমরা বুঝেছি না? এখন আসেন বাদ বাকিগুলো করতে থাকি। ওকে, আসি। বাদ বাকিগুলো আপনারা সবাই পারবেন, এটা দেখানোর প্রয়োজন নেই, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সূত্রটা কি? আমার শুরুতে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা সবসময় ঠিক থাকবে। ওকে, পরবর্তীতে পড়বে কি? 426। 426 টা লিখতে পারবো না, তাহলে এই সেলটার নাম কি বলেন তো? B1 সেল। সেলটা সিলেক্ট হয়েছে, মাইনাস B2 সেল। ঠিক আছে? আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট এসেছে। সেম ভাবে চলেন গুণের কাজটা করি। কি আসবে? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এতটুকু তো সবসময় ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আসেন, এই যে এত বড় একটা সংখ্যা লেখা, এটা এই সংখ্যাটার নাম কি? সংখ্যা তো লিখতে পারবো না, লিখতে হবে কি? সেলের নাম, তাই না? তাহলে সেলের নামটা কি? C1। এখন কি? গুণের চিহ্ন দিব। গুণের চিহ্ন কোনটা? এই স্টার মার্কটা। ওকে, দেন C2। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট এসেছে। যোগ বিয়োগ গুণের সূত্র বুঝতে পেরেছি সবাই? আসেন। ওকে, আসলে আমার কিছু ফাঁকিবাজ স্টুডেন্ট, আপনাদের জন্য আরেকটা টেকনিক শিখাই। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এতটুকু পর্যন্ত ঠিক আছে।
যদি মনে করেন যে ম্যাম আমি সেলের নাম বুঝতেছি না, সেলের নাম আমার হচ্ছে যে মাথা ঘুরাইতেছে, আউলা যেতেছে, সবকিছু ঝামেলা হয়ে যেতেছে, যে পরীক্ষার হলে এরকম সমস্যা হয়, তখন কি করবেন? রেজাল্ট ছাড়াই চলে আসবেন? অ্যান্সার করবেন না? ওই সময় কি করবেন, যদি কখনো সেলের নাম ভুলে যান, যেই সংখ্যাটা যেই সেলের মধ্যে দেওয়া আছে জাস্ট ওই সেলটাতে ক্লিক করবেন, অটোমেটিক নামটা চলে আসবে। ওকে, তারপরও ভুল করা চলবে না। ক্লিয়ার? তারপর কি দিব, স্ল্যাশ মানে ভাগ, আবার এটা সিলেক্ট করলাম, D2 চলে আসছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, রেজাল্ট এসেছে, একটা পয়েন্ট চলে আসছে কারণ হচ্ছে এটা ভগ্নাংশ হয়েছে তাই। ওকে, এখন আসেন প্রথম সংখ্যাটায়। প্রথম যে যোগটা করেছিলাম এটা কি ছিল, 5477, আর এটা কত ছিল, 5869, তাই না? এখানে একটা ভুল হয়েছে, মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। ধরেন এখানে আমি যে সংখ্যাটা লিখেছি বেসিক্যালি এটা ছিল না, এখানে আমার 415 হওয়ার কথা ছিল। দেখেন রেজাল্ট কিন্তু আমার এটা চলে আসছে। এখন আমি যদি সংখ্যাটা চেঞ্জ করি তাহলে কি হবে, দেখেন কি হয়, দেখি, এন্টার দিচ্ছি, রেজাল্টে কি কোনো পরিবর্তন আসছে? বলেন তো, আসছে রেজাল্টে পরিবর্তন? আসছে না? কিভাবে আসলো? কারণ কি, আমি কোন সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করিনি। আমি কি করেছি, একটা সেলের সাথে একটা সেল যোগ করেছি। এখন সেলের ভিতর যাই থাকুক রেজাল্ট তো তাই আসবে, তাই না? বুঝতেছি তো? ওকে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আসি, আমরা কি করলাম, দুই সংখ্যার যোগ বিয়োগ শিখলাম। এখন যদি আমাদের কাছে অনেকগুলো সংখ্যা থাকে ওই ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করব কিভাবে, আসেন করি। ওকে, আমরা অনেকগুলো সংখ্যা লিখে ফেললাম। এই সেলটাতে হচ্ছে একটু কালার করে নিচ্ছি। ওকে, তোমার যোগের সূত্র মনে আছে সবার? মনে আছে না যোগের সূত্র? তারেক ভাই মনে আছে? আচ্ছা, যোগের সূত্র মনে থাকলে অনেকগুলো যোগের সূত্র পারবেন আপনারা। তাহলে সূত্রটা কি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি আসবে, সর্বপ্রথম সংখ্যা, তাই না? তাহলে সর্বপ্রথম সংখ্যা কত আমার, 8774। এই সেলটার নাম কি, নাম কি, E1। হ্যাঁ, তো লিখলাম E1, সেলটা সিলেক্ট হয়েছে, কি করতেছি, যোগ করতেছি, তারপর দিব কি প্লাস, তারপর কি আসবে E2, এটাও সিলেক্ট হয়েছে, তারপর কি প্লাস E3, আবার সিলেক্টেড হচ্ছে, প্লাস E4। দেখেন খুব সুন্দর করে কি সবগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে না? ঠিক আছে তো, তার মানে ঠিক আছে না? বুঝতেছি তো সবাই? সাজান ভাই ঠিক আছে? আচ্ছা, নাসিমা আপু ঠিক আছে না? আচ্ছা, ওকে। সো এই যে যেভাবে আমরা দেখলাম যে পরপর সংখ্যাগুলা দিয়ে যোগ যোগ করতে করতে আমরা চলে যাব, দেন হচ্ছে অনেকগুলা যোগের সূত্র আমরা শিখে যাব, তাই না? আসেন, ঘুম পাচ্ছে? এখনো ঘুম পাচ্ছে সবার? আচ্ছা আসেন, তা আপনাদের জন্য একটা ভবিষ্যৎবাণী বলি, আসেন। ধরেন আপনারা কি করলেন, খুব সুন্দর করে অনেকগুলা যোগের সূত্র শিখে গেলেন। তা আপনার বস জানলো যে আপনি অনেকগুলা যোগের সূত্র শিখছেন, তো আপনাকে বললো যে তার কোম্পানিটা খুবই বড় একটা কোম্পানি, 50,000 মেম্বার আছে। তো ওই 50,000 মেম্বারের সবার স্যালারি গুলা যোগ করতে বলছে। কি বলেছে, 50,000 মেম্বার সবার স্যালারি যোগ করতে বলছে। তা আপনি তো অনেকগুলো যোগের সূত্র শিখেছেন না? পারবেন না এখন? পারবেন? জানাতে তো পারবেন। আর কে কে পারবে? বাকি সবাই পারবে না? আচ্ছা, পারলে ভালো কথা। আচ্ছা, সবাই হ্যান্ড রাইজ করতেছে, সবাই পারবে, 50,000টা যোগ করতে পারবে। আসলে একটা ভবিষ্যৎবাণী বলি, যেহেতু গরমের দিন মাথা ব্যথা সব গরম হয়ে আছে। আচ্ছা, তো আপনারা ধরেন খুব সুন্দরভাবে 1,000 পর্যন্ত যোগ করতে পারছেন। 1,000টা যোগ করার পর, যেহেতু গরমের দিন মাথা তো এমনি গরম হয়ে গেছে বুঝতে পারতেছি, তারপর কি হবে, আপনার কম্পিউটার সিস্টেমটাও গরম হয়ে যাবে আপনার সাথে সাথে। দেন আপনি কি করবেন, এক্সেলটাকে অফ করবেন, এক্সেলটাকে অফ করে দেন আপনার কম্পিউটারটাকে অফ করবেন। অফ করে, যেহেতু গরমের দিন ফ্যান ট্যান ছাইড়ে আপনি খাটের উপর বসবেন, বসে একটা কাজ করবেন। প্রথম কাজ করবেন, এক্সেল কোম্পানি একটা গালি দিবেন। পরবর্তীতে হচ্ছে ফিউচারটিকে একটা গালি দিবেন,
দেন নিশি ম্যামকে একটা গালি দিয়ে ঘুমায় যাবেন, বলবেন যে বাবা এই প্রজেক্টের কাজ আমার দ্বারা হবে না, আমি পারবো না। কেন করবেন? কারণ একটা মানুষের পক্ষে এতগুলা যোগ করা কখনোই পসিবল না, আর আমরা পারবো না, ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সেই কাজ তো করা যাবে না। আর নিশি ম্যামের গালি খাওয়ার কোনো শখ নেই, আমরা এই কাজ করবো না। আমরা তাহলে কি করব? আসেন যেটা করব এটা শিখি। ওকে, আমি যে সূত্র দেখাইছি এটা বেসিক্যালি এই সূত্র না। তাহলে সূত্রটা কি? ওকে, তো প্রথমত আমরা কি পড়বে? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এটুকু আমার সবসময় কমন। তো অনেকগুলো যোগ করার সূত্র হচ্ছে প্রথমে আসবে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেটের পর সর্বপ্রথম সংখ্যা। কি বলেছি? সর্বপ্রথম সংখ্যা। সর্বপ্রথম সংখ্যা আমার কত? E1। তারপর আমরা দিব কোলন চিহ্ন। কোলন চিহ্ন কোনটা চিনি? কোলন চিনেন? না চিনলে ভালো কথা, কোলন বলেন, বিসর্গ বলেন, যেটাই বলেন, এই চিহ্নটা দেখেছি কি পড়তেছে? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট সর্বপ্রথম সংখ্যা কোলন সর্বশেষ সংখ্যা। কি? সর্বশেষ সংখ্যা। তাহলে সর্বশেষ সংখ্যা কত? 67। এই সেলটার নাম কত বলেন তো? যে পারবেন তার তার কাছ মানে হচ্ছে যে তার জন্য একটা চকলেট আমার পক্ষ থেকে, যান অফিসে এসে দেখা করবেন। আচ্ছা, কে পারছে সবার ফার্স্টে? সৈকত হাসান। আপনি হচ্ছে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? অফিসে এসে দেখা করবেন, আপনার জন্য একটা চকলেট পাওনা আছে, যান। সর্বশেষ সেল কত? E11। এখন দেখেন E11 লেখার সাথে সবগুলা সেল একসাথে সিলেক্ট হয়ে গেছে, দেখেছি? বাট এর আগে কি হচ্ছিল? একটা একটা হচ্ছিল, আর ওই ক্ষেত্রে কি আমার ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে, তাই আমি করছি কি, ব্র্যাকেটটা ক্লোজ করছি। তো আমার সূত্রটা পড়লো কি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট E1 মানে সর্বপ্রথম সংখ্যা কোলন সর্বশেষ সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট এসেছে। তো অনেকগুলো যোগের সূত্র বুঝতে পেরেছি কিভাবে করতে হবে। এক্ষেত্রে তো মাথা গরম হবে না, তাই না? গরমের দিন এমনি মাথা গরম করা যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা বললেন যে ম্যাম অনেকগুলো যোগের সূত্র খুব সুন্দর করে দেখাইলেন, যদি অনেকগুলো বিয়োগের সূত্র দেখাইতেন আরো ভালো লাগতো, তাই না? ভালো লাগতো না? ভালো লাগতো। আচ্ছা, তো আপনাদের উদ্দেশ্যে বলি, কষ্ট পায় লাভ নাই। অনেকগুলো বিয়োগের সূত্র বা আদার্স কোন সূত্র হচ্ছে এক্সেল এর মধ্যে নাই। আমি এ অব্দি কাজ করতে পাই নাই। যদি আপনারা কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে শিখাবেন, আমি শিখতে আগ্রহী। ওকে, সো নাই ওইটা। কেন নাই? কারণ আমরা প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা জিনিস বিয়োগ করতে পারি না। আমাদের কি করতে হয়, সর্বমোট একটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস বিয়োগ করতে হয়, এই জন্য হয়তো নাই। ওকে, সো এইগুলা কাজ কিভাবে করতে হয় ওগুলো আমরা শিখাই দিব, সমস্যা নাই। আপাতত অনেকগুলা যোগের সূত্র আমরা শিখি। এতটুকু বিষয় সবার ক্লিয়ার? ঠিক আছে, এত যা যা বুঝেছি সবার ক্লিয়ার? একটু হ্যান্ড রেজ করেন তো, কার কার ক্লিয়ার? যা যা শিখেছি সবগুলা ক্লিয়ার? কারণ আমরা এখন হোমওয়ার্কের টপিকে যাব। ওকে, তো এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা হোমওয়ার্কের যে টপিকটা দিব ওই কাজটা করতে আমাদের খুব ইজি হয়ে যাবে। 128 জন আছি। আচ্ছা, আসেন আপনাদের দুইটা স্ক্রিনশট নিই। সবাই বসেন, স্ক্রিনশট নিই আপনাদের। অনেকে হচ্ছে ভিডিও থেকে অডিও থেকে ভিডিওতে চলে আসতেছে। ঠিক আছে, 6টা পেজ নিয়ে নিলাম। এখন বলেন তো এই স্ক্রিনশটটা কেন নিলাম? আমার প্রত্যেকটা ব্যাচে একটা করে স্ক্রিনশট নিই। এই স্ক্রিনশটটা নিয়েছি আপনারা এই মুহূর্ত থেকে যারা ক্লাসের শেষ অবধি থাকতে পারবেন তাদের ম্যাম এক্সামে 1 মার্ক করে এক্সট্রা বাড়াই দিবে। ঠিক আছে, খুশি সবাই? এত কষ্ট করে থাকবেন, প্রতিদান দিতে হবে না? আচ্ছা, ওকে, আরো মার্ক দিব। আমার ক্লাসে হচ্ছে অনেকগুলো মার্ক পেয়ে যাবেন, সমস্যা নেই। এখন বলতে পারেন যে ম্যাম 1 মার্ক তো না হলেও চলে, কি দরকার? এই যে একজন বলে ফেলছে মাত্র 1 মার্ক, তাই না? কষ্ট পাইছি আমি। আচ্ছা, এই 1 মার্ক দিয়ে কিচ্ছু হবে না। জাস্ট যখন হচ্ছে 79 পাবেন 1 মার্কের জন্য 80 পাবেন না, কষ্ট লাগবে। 99 পাবেন 1 মার্কের জন্য 100 হইল না, এটাই কষ্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে পড়াশোনা করা ছাড়াই পাই যাবেন, যেহেতু আপনারা কষ্ট করে ক্লাস করতেছেন। এই জন্য 100 দিয়ে দিয়েন। 100 তো আমার হাতে নেই, আপনাদের সাথে 2টা ক্লাস নেওয়ার সুযোগ আছে, 2টা ক্লাসের মার্ক দিতে পারবো। ওকে, আসি। হোমওয়ার্কের টপিকটা ভালো করে বুঝতে হবে। ওকে, বের হওয়া যাবে না। অডিওতে আছেন? আচ্ছা, যান, আপনার জন্য 1 মার্ক দিয়ে দিব। আপনার ডিউটিতে আছেন, তাই না? বলছেন, এই জন্য খুশি হয়েছি আমি। যারা বলেন নাই তাদেরকে আমি দিব না। ওকে, আচ্ছা, যারা নোট করতেছেন তাদের জন্য আরেকটা প্রতিদান থাকবে ইনশাআল্লাহ, যারা কষ্ট করে নোট করে।
ওকে, এটা এখন বলবো না, পরে বলবো। আসেন, আমরা কি করতে চাচ্ছি, একটা স্যালারি শিট তৈরি করবো যে কোনো একটা কোম্পানির। তো ধর স্যালারি শিট তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, নাম লাগবে এমপ্লয়ির, দেন আমাদের কি লাগবে, তাদের মোবাইল নাম্বার লাগবে, তাই না? আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আমি এই যে মোবাইল নাম্বার লেখাটা লিখেছি না, এই ওয়ার্ডটা কি হয়েছে, বি সেল থেকে সি সেলে চলে গেছে। দেখেছি কেন চলে গেছে, কারণ সেলটা ছোট, লেখাটা বড় হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, ধর আমরা সি সেলের মধ্যে একটা লেখা লিখি, লিখলাম ডেজিগনেশন। কি হয়েছে, মোবাইল নাম্বারে জাস্ট এনইউটা শো করতেছে, বাকিটা কিন্তু চলে যাচ্ছে। এখন আমার কি করতে হবে, এই মোবাইল নাম্বার পুরোটা শো করাতে হবে, তাই তো? তাহলে আমরা এই ক্ষেত্রে দুইটা কাজ করতে পারি। কি কি কাজ, একটা কাজ করতে পারি, হয় এই লেখাটা একই সেলের উপরে নিচে লিখতে পারি। কি করতে পারি, একই সেলের উপরে নিচে লিখে লেখাটা শো করাইতে পারি, অথবা পারি এই সেলটাকে বড় করে দিলে, বড় করে দিতে পারি, তাই তো? তো প্রথম টেকনিকটা শিখি, যদি একই সেলের উপরে নিচে আনতে হয় তাহলে কিভাবে আনবো। তো আমি ধর এই সেলটাতে ক্লিক করলাম, যারা কম্পিউটার ইউজ করেন তারা কি করতে পারেন, আপনাদের কিবোর্ডের মধ্যে একটা বাটন আছে ALT নামে, অল্ট প্লাস এন্টার দুইটা একসাথে যদি ক্লিক করেন একই সেলের উপরে নিচে চলে আসবে। আর যারা মোবাইল ইউজার আছেন তারা কি করবেন, তারা করবেন এই সেলে ক্লিক করে হোম ট্যাবে যাবেন, যে অ্যালাইনমেন্টের যে সেকশনটা আছে এখানে যে ওয়ার্ড টেক্সট নামে একটা অপশন আছে, ওয়ার্ড টেক্সটে ক্লিক করুন, দেন কি হয়ে যাবে, একই সেলের উপরে নিচে চলে আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, আর যদি সেলটা বড় করতে চাই, সেল বড় করতে চাইলে কখনোই সেল ধরে টানানি করলে সেল বড় হবে না। সেল বড় করার অর্থ হচ্ছে কলাম বড় করা, নয়তো রো বড় করা। ওকে, তাহলে কিভাবে করব, আমরা দরকার কি বি কলামটা বড়, তাহলে আমি কি করলাম, বি কলামে সিলেক্ট করলাম, মাউসটা কেমন হয়ে আছে, অ্যারোটা নিচের দিকে শো করছে, দেখেছি? এখন আমি কি করবো, মাউসটাকে বি আর সি এর মাঝ বরাবর নিয়ে যাব, অ্যারোটা দেখেন দুই দিকে চলে গেছে, দেখেছি? এখন এখানে ক্লিক করে টেনে দিব, হয়েছে বড়, বড় হয়ে গেছে। আসেন যদি আবার ছোট করতে চাই, আবার বিতে ক্লিক করব, বিআরসি এর মাঝে যে ছোট করে দিব। ওকে, আবার রো করতে চাইলে ওয়ানে ক্লিক করব, ওয়ান আর টু এর মাঝে যে বড় হয়ে গেছে। আবার ছোট করতে চাইলে ওয়ানে ক্লিক করে ওয়ান আর টু এর মাঝ থেকে টেনে দিব। তো কলাম রো বড় করতে কি হবে, বুঝেছি সবাই? ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। ট্রান্সপোর্ট আমার সাথে সাথে চাইলে লিখে রাখতে পারেন। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি এখানে কি করলাম, আমার নেম লিখতে হবে কিছু। এখন কি আমি আপনাদের নাম লিখবো নাকি রহিম করিম সত্তার নাম দিয়ে চালাই দিব, বলেন? আপনাদের নাম লিখবো না? বলেন কি কি নাম আপনাদের। আচ্ছা, অপূর্ব, এটা কি আমাদের বাংলাদেশি অ্যাক্টর উনি? তারপর কি আছে, মমিনুল, আর কি আছে, জান্নাত, আর কি আছে, সায়েম, আরিন। ওকে, আর লিখতেছি না, এই কয়টাই লিখলাম। আচ্ছা, সবার নাম লিখতে গেলে এই যে কয়জন আছেন, 126 জন, সবার নাম লিখতে হবে কারণ সবাই তো বসে আছেন। আচ্ছা, আপাতত জাস্ট এই কয়টা আমরা নাম দিয়ে দেখেন। এখন দেখেন এই যে আমার কি করেছি, আমরা 4-5 জনের নাম এখানে লিখে ফেলেছি, তাই তো? এখন ধরেন আমার কোম্পানি তো আর ছোট কোম্পানি না, আপনাদের কোম্পানি তো বড় বড় কোম্পানি হবে। তো আপনার কোম্পানিতে ধরেন 50,000 মেম্বার আছে। এখন ধরেন এই যে অপূর্ব নামের আরো 5 জন ব্যক্তি আছে আপনার কোম্পানিতে। এখন আপনি যে স্যালারি শিটটা তৈরি করতেছেন, এটা কোন অপূর্ব তৈরি করতেছেন, চিন্তা হবে না? অপূর্ব ওয়ানেরটা করতেছেন না অপূর্ব ফোরেরটা করতেছেন, বুঝতে হবে তো। এখন কিভাবে বের করব, এখন দেখেন প্রত্যেকটা কোম্পানিতে কি করা হয়, এমপ্লয়ীদের একটা এমপ্লয়ি আইডি কার্ড দিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে চেনা যায় যে এই অপূর্বটা কোন অপূর্ব। যেমন আপনাদের একটা স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হয়েছে না, আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, খুব ইজিতে আমরা চিনতে পারি যে এই অপূর্বটা কোন অপূর্ব, তাই তো? এখন আমরা চাচ্ছি এদের নামের আগে একটা আইডি নাম্বার লিখে দিতে।
এখন আইডি নাম্বার লিখতে গেলে কি লাগবে? কলাম লাগবে না একটা? এখানে কলাম আছে? নাই তো। তাহলে কি করবো? সবগুলা ডিলিট করে দেই, আবার নতুন করে স্টার্ট করি করি করবো না? আচ্ছা তাহলে কি করবো? আসেন, এখন আমরা করব কি, আমাদের প্রয়োজন কি একটা কলাম অথবা একটা রো এক্সট্রা অ্যাড করা প্রয়োজন। এখন অ্যাড করব কিভাবে? অ্যাড করতে গেলেও ক্লিক করতে হবে, এই কলামে ক্লিক করলাম, এই কলামে ক্লিক করে মাউসের রাইট বাটনে যাব, কাট কপি পেস্টের নিচে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে, অপশনের নাম কি? ইনসার্ট। একটা কলাম অ্যাড হয়ে গেছে, তাই না? আবার যদি অ্যাড করতে চাই, রোতে গেলাম, মাউসের রাইট বাটনে গেলাম, ইনসার্টে ক্লিক করছি, একটা করে কি হয়ে যাচ্ছে, কলাম রো অ্যাড হয়ে যাচ্ছে। আবার ডিলিট করতে চাইলে ওয়ানে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন যাবেন, ইনসার্ট থেকে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ওকে, তো কলাম রো কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? পারলে আলহামদুলিল্লাহ। আসেন আসেন এখন মোবাইল নাম্বার লিখি, যেহেতু আমি কারো মোবাইল নাম্বার জানি না, তো আমি লিখে দিচ্ছি, যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী না। ওকে, তো আমি মোবাইল নাম্বার লিখলাম, এন্টার দিলাম। দেখেন এই সেলটার মধ্যে কি কোনো চেঞ্জিং লক্ষ্য করেছেন আপনারা? কোনো পরিবর্তন এসেছে? ফোন দিয়ে কিভাবে করব? আমি কি বলছি আমি ফোন দিয়ে দেখাবো না? দেখাবো তো, এটা শেষ করি, আগে এটা বুঝি। আচ্ছা, আমি তো মোবাইল ফোন ইউজার, আমি তো অবশ্যই মোবাইল ফোন দিয়ে দেখাবো, তাই না? আসেন, জিরো নাই, জিরো উঠে গেছে, জিরো দিছিলাম, প্রমাণ আছে। এই যে দেখেন জিরো দিয়েছি, দেখেছি না সবাই? আবার দিতেছে মোবাইল নাম্বারটা, চলে লিখি, এন্টার দিচ্ছি, জিরোটা বারবার চলে যাচ্ছে, তাই না? এখন এক্সেলে অনেক এক্সপার্ট ব্যক্তিরা আপনাদেরকে বলতেই পারে যে এক্সেলে কখনোই জিরো লেখা সম্ভব না, আসলে সম্ভব না। আপনার তো আমার ক্লাসে আছেন, কেন পারবেন না? অবশ্যই পারবেন। তো এক্সেলে বেসিক্যালি জিরো লেখার দুইটা টেকনিক আছে। কয়টা টেকনিক? দুইটা টেকনিক, আসেন শিখি। প্রথমে কি করব আমরা, অ্যাপোস্ট্রফি চিহ্ন চিনি, কোনটাকে বলে? চিনেন? চিনেন না? না চিনলে আর কি করার, উপরে ইনভার্টেড কমা দেই না কোনো উক্তি লিখতে গেলে? ওই ইনভার্টেড কমার দুইটা কমা না একটা কমা পড়বে, এইটা অ্যাপোস্ট্রফি চিহ্ন। দেখেছি? তার আমি কি করবো, আমার মোবাইল নাম্বারটা লিখবো, লেখার পর এন্টার দিচ্ছি, জিরোটা শো হচ্ছে? হচ্ছে না? আচ্ছা, এখন বলতে পারেন যে ম্যাম অ্যাপোস্ট্রফি চিহ্নটাই কেন দিব, অন্য কোনো চিহ্ন তো দিতে পারি। চলেন দিয়ে দেখি। স্টার মার্ক দিলাম, মোবাইল নাম্বারটা লিখলাম, এন্টার দিলাম, জিরোটা শো করছে বাট স্টার মার্কটা রয়ে গেছে না? নাম্বারটা কি ভ্যালিড হবে? কল যাবে? যাবে না। তার মানে যেটা দেখাইছি ওইটাই আমরা ইউজ করি। ওকে, এটা কি ছিল, সেল বরাবর একটা টেকনিক ছিল যে আমি প্রতিবার অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়ে আমি আমার মোবাইল নাম্বারটা লিখতে পারি। এখন এটাও তো বিরক্তকর বিষয়, এত কঠিন কাজ কে করে? বারবার অ্যাপোস্ট্রফি দাও, মোবাইল নাম্বার লিখো, আবার দাও, মোবাইল নাম্বার লিখো, এত কাজ করি না আমরা। আমরা কি একটা ইজি টেকনিক শিখবো, যেহেতু এই পুরো কলাম জুড়ে কি লাগবে, মোবাইল নাম্বার লিখতে হবে, এইটার উপর একটা সূত্র অ্যাপ্লাই করে দিব। আসেন করি। কি করলাম, সি কলামে সিলেক্ট করতেছি, ভালো করে বুঝি, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝি। সি কলামে সিলেক্ট করতেছি, করার পর হোম ট্যাবে চলে গেলাম। হোম ট্যাবে যে আমার এখানে নাম্বার ফরম্যাট নামে একটা সেকশন আছে, এই নাম্বার ফরম্যাটের মধ্যে দেখেন জেনারেল লেখা একটা অপশন আছে, খেয়াল করেন। জেনারেল লেখা একটা অপশন আছে, এইখানে ক্লিক করলে দেখেন জেনারেল নাম্বার কারেন্সি, দেখেছি? একটু নিচে গেলে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, আমি কি করব, জেনারেল থেকে টেক্সট করে দিব, হয়ে গেছে। এখন আসলে মোবাইল নাম্বার লিখি, কোনো অ্যাপোস্ট্রফি ছাড়াই লিখেছি, এন্টার, জিরো শো হচ্ছে? এটা টেকনিক বুঝেছি কিভাবে জিরো লিখতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ। ওকে, আসি, এখন আসেন বেসিক স্যালারি। ওকে, এই ক্ষেত্রে একটু বলে দেই, স্যালারি শিটটা বেসিক্যালি দুই ধরনের স্যালারি শিট হয়। কয় ধরনের স্যালারি শিট? দুই ধরনের স্যালারি শিট। একটা হচ্ছে আপনার ইনকামের স্যালারি শিট, আর একটা হচ্ছে আপনার খরচের স্যালারি শিট।
ঠিক আছে, একটা হচ্ছে যে আপনি ইনকাম করছেন কত টাকা এক মাসে, আর একটা হচ্ছে আপনি এক মাসে খরচ করছেন কত টাকা। ওকে, তো স্যালারি শিট গুলো বেসিক্যালি এরকম টাইপের হয়। এখন আসে ইনকামের যে স্যালারি শিটটা আছে এইটা কিভাবে তৈরি করে। ধরেন আপনি নতুন একটা কোম্পানিতে জয়েনিং করেছেন, তো আপনার স্টার্টিং স্যালারি দিল ধরেন 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি, কোম্পানি আপনাকে কি করতেছে, আহ, আচ্ছা যেটা বলছিলাম, কোম্পানিটা আপনাকে কি করতেছে, মাসের বিভিন্ন সময় বোনাস দিতেছে। কোম্পানি আপনাকে ওভারটাইম করার জন্য বোনাস দিতেছে, এই যে রোজা চলতেছে রোজার জন্য একটা বোনাস দিতেছে, সামনে ঈদ আছে ঈদের জন্য একটা বোনাস দিতেছে। দেন কোম্পানি আপনাকে কি করতেছে, আপনি যে যাতায়াত করতেছেন ট্রান্সপোর্টের জন্য একটা খরচ দিতেছে, আপনি অসুস্থ হয়ে গেলে আপনার হসপিটাল বিল দিতেছে। তো কোম্পানিটা খুবই ভালো কোম্পানি, কোম্পানি আপনাকে মাসের বিভিন্ন সময় এই বোনাস গুলো দিচ্ছে। এখন আপনার স্টার্টিং স্যালারি কত ছিল? 20,000 টাকা ছিল। আপনার মাসের শেষে সবগুলোর স্যালারি একসাথে যোগ হয়ে, মানে বোনাস একসাথে যোগ হয়ে মোট টাকা পাইলেন 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে যদি কোনো সূত্র অ্যাপ্লাই করতে চাই, কোনটা অ্যাপ্লাই করবো বলেন তো? 20,000 টাকার সাথে সবগুলো বোনাস যোগ করে অনেকগুলো যোগের যে সূত্র আছে এই সূত্র অ্যাপ্লাই করবো, তাই না? তাহলে তো পেয়ে যাবো যে এক মাসে কত টাকা পেয়েছি। ওকে, তো এই স্যালারি শিটটা আপনারা দিতে পারবেন। আমরা বেসিক্যালি এটা করব না, আমরা করব, আপনি ধরেন এক মাসে টাকা পেয়েছেন, ধর আপনার বেসিক স্যালারি ধরেন 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, মাসের শুরুতে যদি 50,000 টাকা থাকে, মাসের শেষে কি এটাই থাকে? থাকে না, তাহলে কি হয়ে যায়? খরচ হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন আসলে আমরা কোন কোন জায়গায় খরচ করি বলেন তো? আমরা বাড়ি ভাড়া দেই, গাড়ি ভাড়া দেই, খাবার খরচের জন্য দেই, হসপিটাল বিল দেই, শপিং করি, আদার্স অনেক কিছু করি। মাসের শেষে হয় কি একটা খরচের হিসাব হয়, আরেকটা হিসাব হয় কি আমি এক মাসে কত টাকা বেঁচে গেছে, আমার সেভিংস কত টাকা হয়েছে, তাই না? হাবি জাবি কথা কিচ্ছু বুঝেন নাই, কাজ করি, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আসেন কাজ দেখি মনোযোগ দিয়ে। নাদিম ভাই একটু উঠি, উঠি উঠি। আপনি যেভাবে শুয়ে আছেন একটু পরে ঘুমায় যাবেন। ওকে, তো ধর আমরা স্যালারিটা ধরে নেই, আমার সাথে চাইলে লিখে রাখতে পারেন। তো আমরা ধরেন যে কোনো একটা স্যালারি ধরছি, আপনারা আপনাদের মতো করে ধরেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আসি অপূর্ব ভাইয়ার মোট স্যালারি কত? 90,000 টাকা। আচ্ছা, উনি বাড়ি ভাড়া দেয় কত টাকা আমি কি জানি? জানি না। আচ্ছা, এখানে ধরেন আমি একটা সেল এক্সট্রা করব। এখন ধরেন আমরা কি করব, একটা এভারেজ পার্সেন্টেজ ধরবো, মানে অপূর্ব ভাইয়া তার মোট টাকার 5% দিতেছে কোথায়? বাড়ি ভাড়া। মনি মমিনুল ভাইয়া তার মোট টাকার 2% দিতেছে বাড়ি ভাড়াতে। জান্নাত আপু তার মোট টাকার 6% দিতেছে বাড়ি ভাড়া। তো আমরা যদি চাই যে এরকম করে এক একজনের জন্য এক একটা পার্সেন্টেজ ধরবো, তাহলে কি করবেন, সাইডে এদের পার্সেন্টেজ গুলো লিখবেন, একটা কলাম এক্সট্রা করে অ্যাড করে লিখবেন যে কার জন্য কত পার্সেন্টেজ ধরতেছেন। ওকে, তাহলে আমি বুঝতে ইজি হবে যে আপনার কত পার্সেন্ট দিয়ে কাজ করতেছেন। আর যদি মনে করেন যার না ম্যাম আমি হচ্ছে এরকম সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ধরবো না, সবার জন্য একটাই ধরবো। এখন আসি একটা কিভাবে ধরবো। ধরেন আমি চাচ্ছি এই যে 5 জন ব্যক্তি আছে, এই 5 জন ব্যক্তির সবারই বাড়ি ভাড়াটা 15%-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। মানে অপূর্ব ভাইয়া 5% দিতেছে, কেউ 6% দিতেছে, কেউ 10% দিতেছে, কেউ 15% দিতেছে, মানে 15%-এর বেশি কেউ বাড়ি ভাড়া দেয় না। তো আমি এভারেজ একটা পার্সেন্টেজ ধরবো। ওকে, যে ডিফারেন্ট ডিফারেন্ট ধরতে হয়, সূত্রের মধ্যে জাস্ট পার্সেন্টেজটা চেঞ্জ করে দিবে। ওকে, আসি আমরা একটা এভারেজ ধরবো। এটার জন্য ধরেন ধরলাম এরা সবাই 37%-এর মধ্যে তাদের বাড়ি ভাড়াটা কমপ্লিট করে। এখন সে সূত্রটা লিখি, কিভাবে লিখবো? ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট, ঠিক আছে না? এখন আসেন বাড়ি ভাড়া কত টাকা আমি কি জানি? জানি না। আমি কি জানি, আমার কাছে মোট আসছে 90,000 টাকা। এখন আমি 90,000 টাকা থেকে তো সব টাকা খরচ করবো, তাই না? এখন কি সংখ্যা লিখতে পারবো? পারবো না। তাহলে কি লিখতে হবে? সেলের নামটা লিখতে হবে। তাহলে এটা কোন সেল বলেন তো? এটা আমার E3 সেল। সেলটা সিলেক্ট হয়েছে,
যেহেতু পার্সেন্টেজের কাজ করতেছি তার জন্য আসবে কি গুণের চিহ্ন আসবে, দিলাম ইনটু, তারপর কত পার্সেন্ট, 37%, ব্রেকেট ক্লোজ। সূত্রটা বুঝি, সূত্রটা কি, ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট E3 মানে বেসিক স্যালারি মানে 90,000 টাকা ইনটু 37%, ব্রেকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট এসেছে, পেয়েছি। আচ্ছা, এখন আসেন, যেহেতু সবার জন্য অ্যাভারেজে একটা পার্সেন্টেজ ধরেছি, আমার বারবার কষ্ট করে সূত্র লিখতে হবে না। আমি কি করব, এই কর্নারে ক্লিক করে নিচে টেনে দিব, ওটা আমার বাকি কাজটা করে দিবে। ওকে, আসি। তো ধর আমি এর জন্য ধরলাম 32%। সূত্রটা সেম, কি সূত্র, ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট কত যাবে, সব টাকা কোথা থেকে যাচ্ছে, মোট টাকা থেকে যাচ্ছে, কিন্তু মোট টাকা কত আমার 90,000 টাকা, তাহলে পড়তেছে কত E3 ইন্টু 32%, ব্রেকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট এসেছে। দেন ফুড ধরলাম 27%, সেম সূত্র, ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট কোথা থেকে যাচ্ছে, বেসিক স্যালারি থেকে যাচ্ছে, ইন্টু 27%, ব্রেকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট এসেছে। আচ্ছা, দেখেন একটা জিনিস, যে অপূর্ব ভাইয়ার তার মোট স্যালারি কত, 90,000 টাকা, তার বাড়ি ভাড়া গেছে কত, 33,000 টাকা, সে গাড়ি ভাড়া দিয়েছে 28,000 টাকা, তার খাবার খরচ গেছে 24,000 টাকা। এখন আসেন টোটাল কস্ট, মানে সে এক মাসে কত টাকা খরচ করছে। আচ্ছা, খরচের হিসাবটা কোন কোন জায়গায় বলেন তো, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, ফুড, এই তিনটা জায়গায় কি করেছি, খরচ করছি না। আপনাদের আরো বেশি হতে পারে, আরো বেশি দিতে পারেন, সমস্যা নাই, যে হসপিটাল বিল, শপিং বিল, ওগুলো দিতে পারেন। আচ্ছা, এখন আসেন এক মাসে কত টাকা খরচ করছি, এই তিনটাকে যদি আমি যোগ করে দিই তাহলে তো পেয়ে যাবো যে এক মাসে কত টাকা খরচ করছি। বুঝতেছে সবাই, আমার মোট টাকা কত, 90,000 টাকা, খরচ করছি কোন কোন জায়গায়, এই তিনটা জায়গায়। এখন আমি করবো কি, এই তিনটাকে যোগ করে দিব। দুইয়ের অধিক সংখ্যা যোগের সূত্র কোনটা, অনেকগুলা যোগের সূত্র, তাই না, ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট, প্রথমটা কোনটা, হাউস রেন্ট থেকে আসবে, কিন্তু কেউ কিন্তু আমার বেসিক স্যালারি থেকে নিয়ে নেন না, তাহলে কিন্তু অনেক হয়ে যাবে। এটা কিন্তু আমার মোট টাকা, এটা কিন্তু আমার খরচ না, খরচ হয়েছে এই তিনটা জায়গায়। ওকে, আমার সূত্র কি, F3 কোলন H3, সবগুলো সিলেক্ট হয়েছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট এসেছে। এখন আসেন সেভিংস এর বিষয়টা। অপূর্ব ভাইয়ার মোট টাকা কত, 90,000 টাকা, সে খরচ করছে কত, 64,000 টাকা। এখন তার কাছে বর্তমানে আছে কত টাকা। এখন আমরা যদি মোট টাকা থেকে কত টাকা খরচ করছে এটা যদি বিয়োগ করে দেয় তাহলে তো পেয়ে যাব যে বর্তমানে আমার কাছে আছে কত টাকা, তাই না, বুঝতেছি তো। আসেন, সূত্র পড়তেছে কি, ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট কত টাকা, মোট টাকা, মোট টাকা কত আমার 90,000 টাকা, E3 মাইনাস টোটাল খরচ, কত টাকা খরচ করছি, কত, I3। ওকে, ব্রেকেট ক্লোজ, এন্টার। পেয়েছি। এখন দেখেন অপূর্ব ভাইয়ার মোট টাকা কত, 90,000 টাকা, সে খরচ করছে কত, 86,000 টাকা, তার কাছে বর্তমানে আছে কত, 3,600 টাকা। ওকে, বুঝেছি সবাই। আমাদের স্যালারি শিটটা তৈরি করা শেষ, আমরা জাস্ট এখন একটু এডিটিং এর কাজ করব, তৈরি তো। এখন আসেন, যেহেতু স্যালারি শিটটা তৈরি হয়ে গেছে, লাস্ট কিছু ডেকোরেশন করব, দেন আমাদের এন্ডিং। এইটাকে যদি কেউ চান যে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট অবশ্যই করতে পারবেন, বাট প্রিন্ট আউট করার ক্ষেত্রে একটা অসুবিধা হবে কি, এই যে দাগগুলো আছে না সেলের, এই দাগগুলা প্রিন্ট আউট করার ক্ষেত্রে আসবে না। যেহেতু একটা টেবিল তৈরি করেছেন, এই টেবিল আকারে যদি প্রিন্ট আউট করতে চান তাহলে কি করব, পুরো টেবিলটাকে প্রথমত সিলেক্ট করলাম, করার পরবর্তীতে হোম ট্যাবে চলে যাবেন, যে এখানে ফন্টের যে সেকশনটা আছে এখান থেকে বর্ডার নামে একটি অপশন আছে, এখান থেকে অনেক টাইপের বর্ডার পাবেন, এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দিবেন। দেখেন একটা বর্ডার হয়ে গেছে।
ওকে, এখন যদি এটাকে প্রিন্ট আউট করেন দেন আপনার ইয়াটা আসবে। এখন আসলে এগুলোকে একটু কালার করে দিই। এরকম করে আমরা ফিল কালারে যেরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে পারি। আর যদি ফিল কালার এই বিষয়টা বিরক্ত লাগে তখন কি করবেন, এই পুরো টেবিলটা প্রথমত সিলেক্ট করবেন। করলাম, করার পর হোম ট্যাবে চলে যাবো। হোম ট্যাবে যে এখানে স্টাইলের যে সেকশনটা আছে এখানের মধ্যে দেখেন ফরমেট অ্যাজ এ টেবিল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে অনেক টাইপের টেবিলের স্টাইল পাবেন। যেই স্টাইলটা পছন্দ হয় ক্লিক করে ওকে দিয়ে দিবেন, পুরো টেবিলের একটা স্টাইল চলে আসবে। দেখেছি? ওকে, আচ্ছা, যেহেতু একটা টেবিল তৈরি করেছি আমি চাচ্ছি আমার কোম্পানির নামটা উপর দিয়ে লিখে দিতে। একটা কোম্পানির স্যালারি শিট তো, তাই না? তো আমি চাচ্ছি কোম্পানির নামটা উপরে লিখতে, তো চলেন লিখি। আচ্ছা, এখন দেখেন এখানে তো অনেকগুলা সেল না, এবং প্রত্যেকটা সেলে কিন্তু আমরা লিখতে পারবো, তাই তো? বাট দেখেন আমি চাচ্ছি আমার এই টেবিল জুড়ে আমার এই ফিউচারটি লেখাটা হেডিং বরাবর মাঝখানে থাকবে খুব সুন্দর আকারে। এখন আসেন ওই কাজটা আমরা কিভাবে করব। এখানে দেখেন অনেকগুলা সেল, আমরা বেসিক্যালি এখন করব অনেকগুলা সেলকে একটা সেলে পরিণত করব। কি করব? অনেকগুলা সেলকে একটা সেলে পরিণত করব। অনেকগুলো সেলকে একটা সেলে পরিণত করার নামকে বলা হয় মার্জ করা। কি করা? মার্জ করা। লিখি, মার্জ কখনোই আমরা কলামকে ধরে অথবা রোকে ধরে করব না। কি বলেছি? মার্জ কখনোই কলামকে ধরে অথবা রোকে ধরে করব না। কেন করবেন না? কারণ আপনারা জানেন এক্সেলে অফুরন্ত সেল আছে। আপনি যদি কলাম ধরে মার্জ করেন আপনার লেখাটা অনেক দূরে মার্জ হয়ে যাবে, আপনার টেবিলে আর থাকবে না। তাহলে মার্জ করবো কি হবে? যে কয়টা সংখ্যা দরকার, ধরেন আমার দরকার এ থেকে যে পর্যন্ত আমার কি টেবিলটা, ঠিক আছে? তো আমি এ থেকে যে পর্যন্ত সিলেক্ট করলাম। হোম ট্যাবে যে অ্যালাইনমেন্টের যে সেকশনটা আছে এখানে যাব। এখানে দেখেন মার্জ এন্ড সেন্টার নামে একটা অপশন আছে, আমি মার্জ করে দিই। দেখেন এগুলা আলাদা আলাদা সেল আর এটা একটা সেল। দেখেছি? এখন আসেন এটার অ্যালাইনমেন্ট ঠিক করে আপনি এগুলার ওয়ার্ড গুলো বড় ছোট করে দেন। করে দিলাম। এই ধরেন বড় ছোট করে দিচ্ছি। এগুলাকে যদি কালার করতে চান এরকম কালার করে দিতে পারবেন। ওকে, আবার যেটা যদি ইচ্ছে হয় যে কোম্পানির লোগো অ্যাড করবেন, লোগো অ্যাড করতে পারেন। এটার জন্য ইনসার্ট ট্যাবে যে পিকচার থেকে চাইলে কোম্পানির লোগোটাও আপনি অ্যাড করে দিতে পারেন। এই যে চলেন একটা কোম্পানির লোগো আমি চলেন নিয়ে এসেছি। আমাদের কোম্পানির লোগোটাও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের স্যালারি শিটটা তৈরি করা শেষ। এখন সবাই এইটার একটা স্ক্রিনশট নেন। এটার একটা স্ক্রিনশট নেন সবাই। নিয়েছি, প্রত্যেকে নেই। হয়েছে? আচ্ছা, এখন আসি হোমওয়ার্কটা কি। হোমওয়ার্কটা হচ্ছে এই যে লাস্টে আমরা একটা স্যালারি শিট তৈরি করলাম আমরা আমাদের ডাটা দিয়ে, সেম এরকম আপনারা আপনাদের ডাটা দিয়ে একটা স্যালারি শিট তৈরি করবেন। এই স্যালারি শিটটার সাথে আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট তুলবেন। আমরা যেরকম একটা আমার একটা স্ক্রিনশট তুললেন না? আচ্ছা, এই স্ক্রিনশটের ব্যাপারে বলে দেই, কেউ কিন্তু আমার স্ক্রিনশটটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করিলেন না। আমার স্ক্রিনশট সাবমিট করলে আমি নেগেটিভ মার্কিং করব। আপনারা নিজেরাই স্যালারি শিট তৈরি করবেন, করে ওইটার একটা স্ক্রিনশট তুলবেন এবং উপরে অবশ্যই পার্সেন্টেজ গুলো শো করা দিবেন যে কত পার্সেন্টেজ ধরেছেন। ঠিক আছে? শো করানোর পর একটা স্যালারি শিটের স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে দিবেন। পাশাপাশি আজকের ক্লাসে নোট করেছি আমরা,
নোট করেছি তো? নোট যারা যারা করেছেন নোটের একটা পিকচার তুলবেন, খাতার পিকচার তুলে হোমওয়ার্কের সাথে নোটের পিকচারটা অ্যাড করে দিবেন, হোমওয়ার্কের সাথে সাবমিট করে দিবেন। যারা যারা নোটের পিকচার সাবমিট করবেন আমি তাদের অবশ্যই 1 মার্ক করে এক্সট্রা বাড়াই দিব, তো 2 মার্ক আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এখন 1 মার্ক এক্সট্রা করবো কি হবে, কারণ আপনাদের হচ্ছে উপরে তো স্টুডেন্ট আইডি দেওয়া থাকবে। ওকে, ওইখান থেকে আমরা অ্যাড করে দিব। হোমওয়ার্ক আপলোডের নিয়মটা বলে দেই। আপলোড করবেন, উপরে আপনার নাম লিখবেন, আপনার স্টুডেন্ট আইডিটা দিবেন, আপনার কয় নাম্বার ক্লাস, যেমন আজকে ক্লাস নাম্বার কত, 4 নাম্বার ক্লাস। নিচে লিখবো কি মাইক্রোসফট এক্সেল, টপিকের নামটা লিখবো। দেন লিখবো কি টিচারের নাম, ইনস্ট্রাক্টর টিচারের নামটা কি আখি আক্তার নিশি, টিচার লিখে নিচে লিখবেন আপনার হোমওয়ার্কটা দিয়ে দেন সাবমিট করবেন। কেউ হেডিং ছাড়া, মানে মাইক্রোসফট এক্সেল বা 4 নাম্বার ক্লাস হেডিং ছাড়া কেউ হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবেন না, অবশ্যই এগুলা দিয়ে দেন হোমওয়ার্কটা সাবমিট করবেন। ক্লিয়ার? এখন আসলে মোবাইলের কাছে যাচ্ছে। গরম লাগছে? না আমার এখানে তো হচ্ছে বরফ পড়তেছে বাহিরে, তো কি বলেন, আপনাদের গরম লাগে? কোথায় থাকেন আপনারা? বাহিরে বরফ পড়তেছে তো। আসেন, বরফের মধ্যে আমরা ক্লাসগুলা করি। যশোর থাকেন না? আচ্ছা, আমার এখানে বরফ পড়তেছে, সত্যি কথা। যারা যারা চলে আসতে চান চলে আসেন। আচ্ছা, যেহেতু আমরা মোবাইলের কাজ করতেছি, মোবাইলের কাজ করতে গেলে এখন আমাদের কি লাগবে, অ্যাপ লাগবে, তাই তো? অ্যাপের জন্য গত ক্লাসে আপনারা হচ্ছে অনেকে WPS অ্যাপ ডাউনলোড করেছেন, অথবা মাইক্রোসফট অফিস নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটাও ডাউনলোড করেছেন। যে কোনো একটা অ্যাপের একটা অ্যাপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সবগুলা অ্যাপের কাজ একই রকম। এই যে ধরেন মাইক্রোসফট অফিসটা ওপেন করেছি, নিচে প্লাস বাটনটা আছে দেখেছি, এই প্লাস বাটনে ক্লিক করলে দেখেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলো আসছে। এখান থেকে এক্সেলে ক্লিক করে এক্সেলের কাজ করতে পারবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না ম্যাম আমার হচ্ছে ফোনের স্টোরেজ খুব ভালো, আমি অ্যাপ ডাউনলোড করতে আমার কোনো সমস্যা নাই, ওই ক্ষেত্রে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যে সার্চের মধ্যে যে লিখবেন মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ করবেন, দেখেছেন? সার্চ করলে যে অ্যাপটা পেয়ে যাচ্ছি এই অ্যাপটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, একটা স্ক্রিনশট রাখতে পারেন, আপনারা চাইলে এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ওকে, অনেক সময় হয় কি WPS এর মধ্যে অনেক অপশনের কাজ পাওয়া যায় না, সো ওইটার জন্য আপনারা মাইক্রোসফট অফিস অথবা মাইক্রোসফট এক্সেল নামে এরকম সফটওয়্যার, এক্সট্রা যে সফটওয়্যার গুলো আছে এক্সট্রা সফটওয়্যারে কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা এক্সেলটাকে ওপেন করে নিচ্ছি। এই তো আমাদের এক্সেলটা ওপেন হয়ে গিয়েছে, সো আমরা প্রথমত আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। এই তো আমাদের প্রোফাইলে চলে এসেছি। নিচে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে যাব। এখানে দেখেন জেনারেল নামে একটা অপশন আছে, জেনারেলের মধ্যে অটো সেভ লেখা আছে। যদি কারো মোবাইল ফোনে এই অটো সেভ বাটনটা অফ থাকে অবশ্যই অবশ্যই অন করে নেবেন। কেন অন করে নেবেন, কারণ ধরেন মোবাইলে কাজ করতেছেন, হুট করে আপনার মোবাইল ফোনটা যদি অফ হয়ে যায়, যেখান থেকে কাজ করছিলেন সবগুলো চলে যাবে। ওকে, সো অবশ্যই অন করে নিতে হবে। দেন আমরা চলে যাব এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, এই প্লাস বাটনে ক্লিক করবেন। ওকে, তো দেখেন আমাদের এখানে কি আছে, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে এবং নিচে কিছু টেমপ্লেট ডিজাইন আছে। এই টেমপ্লেট ডিজাইনগুলো আমরা ইউজ করব না, আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করে নিচ্ছি। মোবাইল ফোন ইউজাররা কাজগুলো খুব ভালো করে বুঝি, পিসির কাজ মোবাইলের কাজ ডিফারেন্ট, কাজ সেমই, মানে আপনার হচ্ছে যে জাস্ট অপশন গুলো একটু ঘুরায় পেঁচায় আসতে যাচ্ছে, এগুলো খুঁজে খুঁজে বের করতে। ওকে, এখন দেখেন আমার পুরো স্ক্রিনের একদম নিচে শীট 1 লেখা আছে এবং এখানে একটা প্লাস বাটন আছে, দেখেছি? পিসিতে কি করেছিলাম, অনেকগুলো শীট অ্যাড করেছিলাম না, সেম কিন্তু মোবাইল ফোনেও পারবো। আচ্ছা,
আমরা এই প্লাস বাটনে ক্লিক করছি, দেখেন দেখেন নতুন নতুন শীট ওপেন হয়ে যাচ্ছে। এখন আসেন এই শীট গুলোর যদি নাম চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করবো? এখন তো আর মাউস নাই, জাস্ট কি করবেন, হাত দিয়ে এই শীট 1 লেখা আছে এই লেখাটার উপর একটু প্রেস করে ধরবেন। প্রেস করে ধরলে দেখবেন উপরে অনেকগুলো অপশনের নাম চলে আসবে। দেখেন রিনেম, কালার, ডুপ্লিকেট, দেখেছি? এখান থেকে রিনেমে ক্লিক করব, চলে গেছে, দেখাচ্ছি। রিনেমে ক্লিক করলাম, এখানে ধরেন লিখলাম জানুয়ারি, আবার ধরেন শীট 2 তে গেলাম, রিনেম থেকে আবার চেঞ্জ করলাম ফেব্রুয়ারি। কালার চেঞ্জ করতে চাইলে আবার ক্লিক করব, রিনেমের সাইডে কালার, কালারে গেলাম, যেই কালারটা পছন্দ হয় কালার চুজ করে, ঠিক আছে, যে রেড কালার, ইয়েলো কালার, ওকে। আসি, এখন ধরেন এখানে আমরা লিখি নেম, লিখলাম। এখন দেখেন যে সেলটা সিলেক্ট করা আছে এই সেলের কর্নার গুলো কেমন দেখেন তো, দুই সাইডের কর্নারটা কি গোলাকার হয়ে আছে না? দেখেছি? মোবাইল ফোন ইউজার একটু মনোযোগ দেই, কর্নার গুলো গোল হয়ে আছে না? এখন এই গোল গুলাকে ধরে যদি নিচে টেনে দেই, কি হয় দেখেন, পিসির মতো করে কিন্তু নেম গুলা কপি হচ্ছে না। এখন আসলে কপি করব কিভাবে? কপি তো করতে হবে। তো কপি করার জন্য এই যে নেম লেখা আছে এই নেম লেখা ঘরটার উপর ক্লিক করে একটু প্রেস করে ধরবেন। দেখেন উপরে অনেকগুলো অপশন আসছে, দেখেন কাট, কপি, পেস্ট, কমেন্ট, ক্লিয়ার, ফিল, এডিট, দেখেছি? এখান থেকে FILL ফিল, এটার উপর ক্লিক করব। কোথায়? FILL ফিলে ক্লিক করব, লিখে রাখি অপশন গুলা। ফিলে ক্লিক করলে দেখেন কর্নার গুলো কেমন হয়ে গেছে, স্কোয়ার আকার হয়ে গেছে। আগে কি ছিল, গোল ছিল, আর এখন কেমন হয়েছে, স্কোয়ার হয়েছে, দেখেছি? স্কোয়ারে ক্লিক করে নিচে টেনে দিব, কপি হয়েছে। পেয়েছেন ম্যাজিক? আসেন, সেম ভাবে আমরা 1 লিখলাম এবং 2 লিখলাম, দুইটা সংখ্যা একসাথে লিখলাম, লেখার পর সেম দুইটাকে ক্লিক করে এখান থেকে যদি ফিলে ক্লিক করি এবং নিচে টেনে দিই, 1 2 3 4 আকারে আমাদের ক্রমিক হয়ে যাচ্ছে, তাই না? মোবাইল ফোন ইউজাররা যেহেতু এতক্ষণ কষ্ট করে গরমের মধ্যে আপনারা ছিলেন, আপনাদের যেহেতু শেষে দেখাচ্ছি, একটা রিওয়ার্ড তো আপনারা প্রাপ্য, তাই না? আপনাদের জন্য একটা এক্সট্রা গিফট আছে, আসেন। গিফটটা বেসিক্যালি হচ্ছে এই একটা সূত্র দেখাবো, যে সূত্রটার মাধ্যমে আপনারা আরেকটা টেকনিক ইজি ওয়েতে করতে পারবেন, যেটা পিসি ইউজাররা পারবে না। কষ্ট না? আচ্ছা আসলে মোবাইল ফোনের বেনিফিটটা এখন দেখি, আসেন বেনিফিটটা কি। এই যে দেখেন 1 2 লিখে যে কতক্ষণ পর্যন্ত টানছি ওই কয়টা সংখ্যায় কিন্তু আসছে, তাই না? এখন আপনি চাচ্ছেন 1 থেকে 1 লাখ পর্যন্ত একসাথে লিখবেন। এখন এটার একটা সূত্র দেখাই দিয়ে আসেন। সূত্রটা কি? লিখি, সবাই লিখি, সূত্রটা লিখি। প্রথমে আসবে ইকুয়াল, মানে সমান সমান চিহ্ন। যেহেতু আমি চাচ্ছি ক্রমিক সংখ্যা লিখতে, কি চাচ্ছি? ক্রমিক সংখ্যা লিখবো। ক্রমিক সংখ্যার ইংরেজি কি? সিকোয়েন্স। তাহলে লিখবো কি? SEQUENC। কি লিখলাম? ইকুয়াল সিকোয়েন্স। এখন দিব ফার্স্ট ব্রেকেট, দিয়েছি। আচ্ছা চাচ্ছি ধরেন 100 পর্যন্ত লিখবো, 100 ব্রেকেট ক্লোজ। সূত্র লিখেছি ইকুয়াল সিকোয়েন্স ফার্স্ট ব্রেকেট 100 ব্রেকেট ক্লোজ, এন্টার। এই যে দেখেন 100 পর্যন্ত আসছে, এত কষ্ট করা লাগে না, তাই না? ইজি একটা টেকনিক ছিল। এটা কি ছিল? কলাম বরাবর ছিল। যদি রো বরাবর লিখতে চান, রো বরাবর লিখতে পারবেন, জাস্ট একটু ভিন্নতা আসবে। ইকুয়াল সিকোয়েন্স ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর যখন আমি রো বরাবর লিখবো তখন কি করব, একটা কমা দিব, দিলাম। কমা দেওয়ার পর 100 লিখে ব্রেকেট ক্লোজ, এন্টার। এসেছে? সেম ভাবে জানুয়ারি ফেব্রুয়ারি লিখবেন, ক্লিক করে ফিলে ক্লিক করবেন, নিচে টেনে দিবেন, হয়ে যাবে। ওকে,
এখন আসলে আমরা সূত্রগুলা দেখি। এখন আসলে দুই সংখ্যার যোগের সূত্র কি? ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট। আচ্ছা, এই যে 2627 লেখা এই সেলটার নাম কি বলেন তো? মোবাইল ফোন ইউজার রেসপন্স করেন, সেলের নাম কি? সেলের নাম কিভাবে বের করতে হয়? A3 কে লিখছে রে? মানে আমার কি মানে মাথা পাগল হয়েছে না আপনার পাগল হয়েছে? E7 ও লিখছেন, আর কি লিখতেছেন বলেন? মানে কেমনে বের করতে বলছে? কলাম রো কোনটা, কলাম কোনটা এটা? D3 ভুলে গেলে কি করবেন? জাস্ট এতে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। সেল কোনটা? D5। ওকে, যদি ভুলে যাই তাহলে কি করবো, যে সংখ্যাটা যে সেলে লেখা ওই সেলটাতে ক্লিক করবো, তাহলে ঠিক হয়ে যাবে। প্লাস D6 ব্রেকেট ক্লোজ এন্টার। মানে তো আপনাদের হোমওয়ার্ক যেহেতু এই ভুলগুলাই করবেন আপনারা, এই যে সেলের নামগুলা ভুল করে ফেলবেন। আচ্ছা, অনেকগুলো যোগের সূত্র দেখি আসেন। ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট সর্বপ্রথম সংখ্যা, তাই না? তারপর কি কোলন সর্বশেষ সংখ্যা। ওকে, ব্রেকেট ক্লোজ এন্টার। রেজাল্ট এসেছে। আচ্ছা, মোবাইল ফোন ইউজারদের জন্য আরেকটা টেকনিক দেখাই দিচ্ছি, এটা পিসিতে হয়, সমস্যা নাই। এটা হচ্ছে আপনি চাচ্ছেন অনেকগুলো যোগের সূত্র সূত্র ছাড়াই করবেন, মানে রেজাল্ট সূত্র ছাড়াই বের করবেন। কিভাবে বের করবেন? ওইটার জন্য প্রথমত কি করবেন, সবগুলো সংখ্যাকে প্রথমত সিলেক্ট করবেন। সিলেক্ট করেছি, উপরে দেখেন এই লেখার পর কলমের চিহ্ন আছে, এখানে ক্লিক করবো আমরা। গেলাম, হোম ট্যাব আছে, হোমে ক্লিক করলে হোম, ইনসার্ট, ড্র, ফর্মুলা, এখান থেকে ফর্মুলাতে যাব। ফর্মুলাতে যে অটো সাম নামে একটা অপশন আছে, অটো সামে ক্লিক করলে দেখেন সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম সব চলে আসছে। সাম মানে সবগুলো সংখ্যার যোগ সংখ্যা কত, এভারেজ মানে হচ্ছে সবগুলো সংখ্যার গড় কত, কাউন্ট নাম্বার কয়টা সংখ্যা আছে, ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় সংখ্যা কত, মিনিমাম মানে সবচেয়ে ছোট সংখ্যা কত। ওকে, এখান থেকে ধরেন সামে যদি ক্লিক করেন দেখেন রেজাল্ট নিচে অটোমেটিক চলে আসছে, এবং উপরে দেখেন সবগুলা সংখ্যা দিয়ে দিচ্ছে। দেখেছি? ওকে, এখন আসেন আমরা যে স্যালারি শিটটা তৈরি করেছি স্যালারি শিটটা তৈরি। তো প্রথমে আসবে আমাদের নেম, দেন আসবে আমাদের মোবাইল নাম্বার। আচ্ছা, সেম ভাবে দেখেন মোবাইল নাম্বার লেখাটা কি হয়ে গেছে, জি সেল থেকে এইচ সেলে চলে গেছে। আমি কি করব, একই সেলের উপরে নিচে আন, উপর নিচে আনার জন্য এই লেখার পর কলমের চিহ্নতে যাব, হোম ট্যাবে যে একটু নিচে গেলে দেখেন ওয়ার্ড টেক্সট, দেখেছি? এখান থেকে ওয়ার্ড টেক্সটে ক্লিক করব, একই সেলের উপরে নিচে লেখাটা চলে আসছে। ওকে, আর যেটা না করি সেলটা বড় করি, তখন কি করব, এবিসিডি কলামে সিলেক্ট করব, তাহলে কি করব, জি কলামে সিলেক্ট করলাম। এখন দেখেন জি কলামে সিলেক্ট করার পর জি আর এইচ এর মাঝে দুইটা এরকম সাদা দাগ আসছে, দেখেছি? আমরা আমাদের হাতটাকে ওইখানে রেখে টেনে দিব। ওকে, ঠিক আছে। আবার ছোট করতে চাইলে জিতে ক্লিক করে এই যে সাদা দাগ দুইটা ওইটাতে ক্লিক করে টেনে দিব। ওকে, আবার রো করতে চাইলে ধরেন 6 এ ক্লিক করলাম, 6 আর 7 এর মাঝে যে বড় করে দিলাম। ঠিক আছে, তো কলাম রো বড় করা ছোট করাটা বুঝেছি।
বাকিটা লিখে ফেলি আমরা। ট্রান্সপোর্ট ফুড। সেম মোবাইলে কিন্তু এভাবে করতে হবে। যদি আমার মতো এই স্ক্রিনটা না করতে পারেন, স্ক্রিনটা রাউট করে দিয়ে দেন কাজ করবেন, ইজি হবে আপনাদের। আর এভাবে করতে পারলে তো সমস্যাই নেই। ওকে, তো আসলে মোবাইল নাম্বারটা লিখি। লেখার পর এন্টার দিচ্ছি, জিরোটা চলে যাচ্ছে তাই না? আচ্ছা, এখন জিরো না টানার টেকনিকটা কি ছিল? অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা তাই না? অ্যাপোস্ট্রফি দিয়ে চলেন, দিয়ে মোবাইল নাম্বারটা লিখলাম, এন্টার, জিরোটা শো হচ্ছে। আর এটা কি ছিল? পুরো কলাম বরাবর একটা টেকনিক ছিল তাই না? জি কলামে সিলেক্ট করলাম, এ থেকে কলামের চিহ্নতে যাব, এখান থেকে হোম ট্যাবে গেলে একটু নিচে গেলে দেখেন নাম্বার ফরম্যাট, দেখেছি নাম্বার ফরম্যাট লেখাটা, এখানে ক্লিক করব, জেনারেল করা আছে, নিচ থেকে টেক্সট করে দিব, হয়ে গেছে। এখন কোনো অ্যাপোস্ট্রফি ছাড়াই আমি আমার মোবাইল নাম্বারটা লিখবো। আসেন, শো হয়েছে মোবাইল নাম্বার। তো চলেন বেসিক বেসিক স্যালারিটা আমরা লিখে ফেলি। তো চলেন হাউস রেন্টটা লিখি। এই ক্ষেত্রে পার্সেন্টেজটা নিজের ইচ্ছে মতো পারে, কারণ আমি এই ক্ষেত্রে ধরলাম আমার কাছে পার্সেন্টেজ 25%। ওকে, উপরে অবশ্যই পার্সেন্টেজটা দেখাবো, ঠিক আছে? আমাদের সূত্রটা কি? ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট, এখানে কত? 60,000 টাকা। 60,000 টাকা কি লিখতে পারবো? পারবো। তাহলে কি লিখতে হবে? সেলের নামটা লিখতে হবে তাই না? তো সেলের নামটা কত? H8। দেন কি দিব? ইনটু মানে স্টার চিহ্নটা, দেন 25% ব্রেকেট ক্লোজ। ঠিক আছে? সূত্র বুঝেছি। মোবাইল ফোনে কেমনে করবো সূত্রটা? এন্টার, রেজাল্ট চলে এসেছে। এখন ধরেন ওই যে পিসির মতো কি করেছিলাম, একটা লিখে বাকিগুলো অটোমেটিক নিয়ে আসছিলাম না, ওইটাও পারবো। তখন কি করতে হবে? এই সেলটাতে ক্লিক করে আলতো করে প্রেস করে ধরলে উপরে অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে ফিলে ক্লিক করবেন, স্কোয়ার হয়ে গেছে। এখন ধরে নিচে টান দেন, বাকি রেজাল্ট গুলো চলে আসছে। বুঝতে পেরেছি? সেম ভাবে ট্রান্সপোর্টটা বের করব, ফুডের কাজটা করব, টোটালে যে এই তিনটা কস্ট যোগ করব, এবং সেভিংসে যে কি করব, আমরা বেসিক স্যালারি থেকে টোটাল কস্টটাকে মাইনাস করে দিব, সেম আগের নিয়মটা। ওকে, এখন আসেন আমরা এই পুরোটাকে একটা টেবিল আকার করে ফেলি। এখন দেখেন এই যে নামটা লিখেছি, নামের আগে আমাদের কি লাগতো? আইডি নাম্বারটা লাগতো তাই না? আইডি নাম্বারের জন্য কি লাগবে? একটা কলাম অ্যাড করতে হবে। অ্যাড করবো কোথায় গেলে? ওই যে উপরে এফ কলাম, এফ কলামে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন নিচে অনেকগুলো অপশন আসছে, কমেন্ট, ক্লিয়ার, ফিল, ইনসার্ট, ডিলিট। এখান থেকে ইনসার্টে ক্লিক করব, একটা কলাম এক্সট্রা চলে আসছে, দেখেছি? এখন এখান থেকে ধরলেন আমাদের আইডি নাম্বারটা লিখি। পুরো একটা টেবিল যেহেতু তৈরি হয়ে গেছে, এটা একটা টেবিলের ফরম্যাটে নিয়ে আসি। চলেন একটা বর্ডার দিয়ে ফেলি। লেখার পর কলমের চিহ্নতে যাব, হোম ট্যাবে গেলে এটা দেখেন প্রথমে আছে বর্ডার, এখান থেকে অনেক টাইপের বর্ডার পাবো। অল বর্ডার প্রথমটা সিলেক্ট করে একটা বর্ডার হয়ে গেছে, দেখেছি? আর কালার করতে গেলে যে ফিল কালার, ফন্ট কালার আছে। আর যে টেবিলের মতো কালার ফরম্যাট নিতে চাই, নিচে গেলে দেখেন ফরম্যাট অ্যাজ এ টেবিল নামে একটা অপশন আছে, এখান থেকে ফরম্যাট অ্যাজ এ টেবিলে ক্লিক করব। এই দেখেন পুরোটা একটা টেবিলের ফরম্যাট চলে আসছে, দেখেছি? আসেন উপরে আমাদের কোম্পানির নামটা লিখে দিই। ওকে, তো কোম্পানির নামটা কি করব? আমরা মার্চ করব তাই না?
এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সেল মার্জ করবো কি হবে, যে কয়টা পর্যন্ত আমাদের দরকার ওই কয়টা পর্যন্ত জাস্ট সেল সিলেক্ট করি। সেভিং পর্যন্ত সিলেক্ট করলাম। সেম ভাবে এই লেখার পর কলমের চিহ্নতে যাব, হোম ট্যাবে যে একটু নিচে গেলে দেখেন মার্জ এন্ড সেন্টার, দেখেছি মার্জ করে দিচ্ছি। এই যে দেখেন একটা সেল হয়ে গেছে। ওকে, এবং এগুলোর ওয়ার্ড বড় করতে চাইলে ছোট করতে চাইলে এখান থেকে ওয়ার্ড বড় ছোট করতে পারো। ঠিক আছে, কালার করতে চাইলে ফিল কালারে গেলে এগুলাকে আপনি কালারও করতে পারেন। আর ইনসার্টে যে যদি পিকচার অ্যাড করতে চান এখান থেকে পিকচারও অ্যাড করে দিতে পারেন। তো এই তো আমাদের পুরো টেবিলটা রেডি হয়ে গেছে। একটু জুম আউট করে দেখাই। পুরো টেবিলটা আপনার স্ক্রিনশটটা নেবেন, মোবাইলের স্ক্রিনটাকে রোটেট করবেন, রোটেট করে বড় করে স্ক্রিনশটটা নেবেন যাতে আমি আমার স্ক্রিনটা আপনাদের সংখ্যাগুলো দেখে বুঝতে পারি। ঠিক আছে, তো মোবাইল ফোনের মাধ্যমে এরকম সুন্দর করে একটা স্যালারি শিট তৈরি করে ফেলবো। হোমওয়ার্কটা আরেকবার বলছি, হোমওয়ার্কটা হচ্ছে এই যে আমাদের ডাটা দিয়ে আমরা আমাদের ডাটা মন্ত্র দিয়ে মোবাইল ফোন এবং পিসির মধ্যে দুইখানে একটা স্যালারি শিট তৈরি করব। স্যালারি শিটের উপরে কত পার্সেন্ট দিয়ে কাজ করতেছি পার্সেন্টেজ গুলো দেখাই দিব। টোটাল স্যালারি শিটটা তৈরি করে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে দিতে হবে। ওকে, পাশাপাশি ক্লাসের যে নোটটা করেছি নোটটার একটা পিকচার তুলে পিকচারটা সাবমিট করে দিতে হবে। ওকে, আর কারো কোনো বিষয় যদি অসুবিধা থাকে, কোথাও যদি বুঝতে প্রবলেম হয় যে ম্যাম এখানে বুঝতে পারতেছি না, এই প্রবলেমটা হচ্ছে, অবশ্যই আমি যে রেকর্ডটা আপলোড করব রেকর্ডের কমেন্ট বক্সে আপনারা কোশ্চেনটা করতে পারেন নির্দ্বিধায়। ওকে, আর যদি কমেন্ট বক্সে না করেন, আমাকে যদি পার্সোনাল ইনবক্স করতে চান ওই ক্ষেত্রে আমার পেজে নক করবেন, প্রোফাইলে না। প্রোফাইলে আপনি এমনি নক করতে পারেন, বাট পেজে নক করলে হবে কি আমি আপনার দ্রুত অ্যান্সারটা দিতে পারবো। আমি আমার পেজের লিঙ্কটা আপনাদের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, যে কোনো অসুবিধাতে আমার পেজে নক করতে পারেন। ওকে, এতটুকু পর্যন্ত আপনাদের ক্লাস ছিল। এখন যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে এই ক্লাসের উপর ভিত্তিতে চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি। আরো কোনো প্রশ্ন আছে? যার যার ছিল হ্যান্ড রাইজ করে। মুন্না। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি এখানে যে লিস্টটা করব এটা কতজনের করতে পারি, লিস্ট কতজনের? আপনার ইচ্ছে। ওকে ম্যাম, জাস্ট এইটুকুই। শরীফ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, মানে আমার কথা হচ্ছে যে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন, সেটা হচ্ছে ম্যাডাম ভিডিওটা আপনি যেগুলো করাইছেন ঠিক আছে এগুলো বুঝতে পারছি। তো দ্বিতীয়বার ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব, কিন্তু ভিডিওটা ম্যাডাম এর আগে যে আমি ক্লাসটা করছি ওই স্যার আসলে ভিডিওটা তেমন এইভাবে দিতে পারেনি, কিন্তু ম্যাডাম ভিডিওটা যেন আসলে ক্লিয়ার থাকে আর হচ্ছে আপনি 10 সেকেন্ড করে এদিক সেদিক যেন আগানো পিছনে আর ফুল স্ক্রিনে যেন দেখতে পারি, অটো অটো রোটেট করে। হ্যাঁ, এটা একটু আপনি ম্যাডাম একটু দেখে আপলোড করে দিন, এটুকুই। ওইটার ব্যাপারটা জাস্ট আপনাদের ফেসবুকের কিছু আপডেটেড সেটিংস থাকে, জুমের কিছু সেটিংস থাকে, এগুলো জাস্ট ভিডিও এদিক সেদিক হয়, এটাই জাস্ট। অপূর্ব। হ্যাঁ ম্যাডাম, আপনি বলছেন যে মানে আমি ক্রমিকের বিষয়টা বলতে চাচ্ছি। হ্যাঁ, সাপোজ আমি 5-6 থেকে শুরু করলাম ধরেন, তো ওই ক্ষেত্রে কি ওভাবে সম্ভব? মানে 1-2 থেকে শুরু না করে আমি 5-6 থেকে শুরু করলাম ধরেন। হ্যাঁ করবেন। ও আচ্ছা, ঠিক আছে। আর ওই যে লেখার ম্যাডাম হ্যালো, হুম। আর ম্যাডাম লেখার ভেতরের ফন্টটা মানে সাপোজ ওই যে যেখানে লিখলেন যে মানে নামটা ওগুলো, হ্যাঁ, তা ওই ভেতরের ফন্টটা তো ভেতরের ফন্টটা কি চেঞ্জ করা যাবে, ছোট বড় করা যাবে বা ইটালিক? অবশ্যই আচ্ছা ঠিক আছে। ফন্ট সাইজ দিয়ে ফন্ট সাইজ ছোট করবেন। আচ্ছা হ্যাঁ ম্যাডাম। আর শিহাব না শিয়াব। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি ও একটা জিনিস লিখতে পারি নাই। ও অ্যাকাউন্ট সেভিংস মাইনাস করে যে সূত্রটা বের করে, এটা এটা সূত্রটা একটু যদি বলতেন তাহলে দিতে হবে। বুঝি নাই কথা আপনার। লাস্ট যে আমি যে সেভিংসটা যে মাইনাস করে যে বিয়োগফলটা বের করব, এটা প্রশ্নটা সেভিংসটা একটু বললে। আপনার টোটাল টাকা থেকে আপনি কত টাকা খরচ করছেন এটা বিয়োগ করে দিবেন।
জি জি, সূত্রটা বাস এটা, ওইটার মধ্যে ক্লিক সূত্র করলে তো আপনার করবেন। সেল দেখে সূত্র বের করবেন, আমি সূত্র তো জি জি মুখস্থ বলতে পারবো না। এটা হচ্ছে আপনি ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট দিয়ে বেসিক জি স্যালারি জি যে সেলটা ওইটা মাইনাস টোটাল কস্টের যে সেলটা ওইটা দিয়ে ব্রেকেটটা ক্লোজ দিয়ে এন্টার দিবেন। জি ম্যাম, জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, রোজিনা। আপু আপনি আনমিউট করে কথা বলুন। জি, আমি বলতেছিলাম যে এক্সেলের যে কাজগুলো, এটা আমার ইচ্ছা মতো, ওখানে তো অনেকগুলা অপশন দেওয়া আছে, মানে অনেকগুলা সিরিয়াল ছিল, তো আমি কি 4-5টা সিরিয়াল দিলেই হবে? চার পাঁচটা সিরিয়াল দিলে হবে মানে? মানে অনেকগুলা মানুষের মানে হিসাব, ওটা আমি মানে কয়েকটা মানুষের হিসাব দিলেই হবে? হ্যাঁ, আপনি মানে জাস্ট দুই আপাতত তিনজন আমি চার দিয়েছি পাঁচজন আপনাদের প্র্যাকটিস করার, তাই না? আপনি যদি আপাতত প্র্যাকটিস করে মানে দুইজনের কাজ যদি আপনি করতে পারেন, আপনার কাছে 100 জনেরটা দিলে ওইটাও পারবেন, সমস্যা হবে না, কারণ টেকনিক তো শিখে গেছেন, তাই না? জি জি। জি জি, এটার জন্য। হুম। আমি কি ক্লাস থেকে যেতে পারি? অবশ্যই যেতে পারেন, এখন কোয়েশ্চেন নিচ্ছি, এখন আর আমার ক্লাস নেই, ক্লাস শেষ। আচ্ছা, সাইম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, আপনারা যে লিঙ্কটা দেন এটা কি আপনারা কি মেসেঞ্জার গ্রুপ, তো দেখলাম গ্রুপে লিঙ্ক পাই না, আপনি শুধু পেজে দেন না লিঙ্কে হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপে দেন? ফেসবুক গ্রুপেই দেওয়া হয়। ও, ফেসবুক গ্রুপে গ্রুপে দেন, আপনাদের আচ্ছা। ক্লাসের লিংক দেওয়া হবে, ফেসবুকের গ্রুপের মধ্যে হচ্ছে গ্রুপের ভিডিওটা পোস্ট করা হবে, হোমওয়ার্ক এখানে সাবমিট করবে, সব ফেসবুক গ্রুপে। এই জন্য আমি গতকাল মেসেঞ্জার গ্রুপে হোয়াটসঅ্যাপে পাইনি, পেজে ওইটা নোটিফিকেশন পাই হচ্ছে পরে দেখলাম। কিছু টিম ভেরি করে কিছু পার্সোনাল গ্রুপ করা হয়েছে, ওইটা জাস্ট আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য, ওইটা কোম্পানি কিছু করছে না, আমাদের কোম্পানি শুধু ফেসবুক গ্রুপ। আপনি ফেসবুক গ্রুপটা যদি জি ফলো করেন ওইখানে টাইম মতো সবকিছু দেওয়া হবে। ঠিক আছে। এবার আরেকটা জিনিস, যে হোমওয়ার্ক যে আপনার দিতে হবে কি আপনার যে পরবর্তী ক্লাস আগে নাকি, যেমন একদিন গ্যাপ থাকে ওই এর ভিতরে দিতে হবে আগামীকালকের নাকি মধ্যে নাকি? হোমওয়ার্ক সাবমিট, পরবর্তী ক্লাস আপনাদের পরশু দিনের আগে সাবমিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। জান্নাত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ফার্স্ট অফ অল আমি সরি, এক্সট্রিমলি সরি। আমার একটু সমস্যা হচ্ছিল, আমি একটু বের হয়ে যেতে হচ্ছিল, আমি বলার সুযোগ পাইনি। ম্যাম, আমাকে যদি একটু কষ্ট করে বলে দিতেন যে মোবাইলে কোন ফাইলে গিয়ে এটা করতে হবে, মোবাইলে? কিভাবে এই কাজটা করতে হবে। আমি এই ভিডিওটা একটু স্কিপ করে গেছি, আমার খুব একটা জরুরি ছিল, আচ্ছা, তাহলে আমার আপু বের হয়ে যেতে হয়েছে মোবাইলের ম্যাম, ক্লাস সরি। তো অনেকগুলো বুঝিয়েছি, আপনি 1-1.5 ঘন্টা অপেক্ষা করেন, আমি রেকর্ডটা জাস্ট প্রসেসিং এ আপলোড হয়ে যাবে, দেন পেয়ে যাবেন, দেন আর একটু দেখে নিয়ে, ওকে? নয়তো আপনি হচ্ছে আমাকে পার্সোনালি একটু ম্যাম, ইনবক্স। আচ্ছা ম্যাম, তাহলে সমস্যা নেই ম্যাম। অনেক স্যাররা তো অনেক লেট করে আপলোড করে, তো আর পর দেখা যায় যে আপনাদের টাইম আমি 24 ঘন্টা পার হয়ে যায়। রেকর্ড দিয়ে আমি জমি জায়গা কিনবো না, রেকর্ড দিয়ে আমি কিচ্ছু করবো না, আমার স্টোরেজ বাড়ানোর কোনো শখ নাই, আমার রেকর্ডটা জাস্ট কনভার্ট হবে, আপলোড করে দিয়ে দেবো, আমার রেকর্ড নিয়ে ঝামেলা হয় না, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আপনাদের রেকর্ড দিয়ে কি কিছু করবো বলেন? আপনাদের রেকর্ড আপনারাই নিয়ে যান, আপনারা নিয়ে এটা খুশি থাকেন, তাইলে যদি মনে হয় যে ম্যাম আরো 2-3 ক্লাসের রেকর্ড দেন, ওইটাও দিয়ে দিতে পারবো, সমস্যা নাই, অনেক রেকর্ড, এগুলো স্টোরেজ ভরে যায়, ঠিক আছে? 15 আর 25 কি লিখছে? হাউস রেন্ট কিভাবে বের করবো? হাউস রেন্ট কিভাবে বের করতে হয়? সূত্র ইউজ করবো, পার্সেন্টেজ দিয়ে সূত্র ইউজ করবো, 2বার শিখাইছি, মোবাইল ফোনেও দেখাইছি, আপনি 2বারই স্কিপ করে গেছেন, এখন আপনি 3 নাম্বার বার হচ্ছে ডিভাইস দেখেন, ওকে? আচ্ছা, লাস্টলি হচ্ছে আর কারো কোয়েশ্চেন নিচ্ছি না, কারো কি কোনো ইমার্জেন্সি কোয়েশ্চেন থাকলে হচ্ছে চ্যাটে বলতে পারেন, আর কোয়েশ্চেন নিচ্ছি না। আপনাদের হচ্ছে যদি আমাকে কখনো যদি কোনো টিচারকে নক করতে হয়, দুইটা বিষয় জানিয়ে দিই, যদি কোনো টিচারকে পেজে নক করেন অথবা ইনবক্সে নক করেন, আপনারা অবশ্যই রাতে 10টার আগে নক করবেন, যে কোনো টিচার রাতে 10টার আগে নক করবেন, এবং নক করার ক্ষেত্রে অবশ্যই আপনি যে ব্যাচ থেকে কথা বলছেন ব্যাচের নাম্বারটা এবং আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন আপনি টিচারদেরকে নক করবেন যে ম্যাম এই প্রবলেমটা হচ্ছে, স্যার এই প্রবলেমটা হচ্ছে, ওকে? ব্যাচের নাম্বারটা এবং আপনার স্টুডেন্ট আইডিটা দিলে সুবিধা হবে কি, টিচার বুঝতে পারবে যে আপনি তার স্টুডেন্ট,
আপনি যদি তাকে হাই হ্যালো টাইপের মেসেজ করেন কোন টিচারকে, টিচার বুঝতে পারবেন যে আপনি কি তার স্টুডেন্ট নাকি অন্য। ওকে, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করব। আর আজকে আপনারা আমাকে আচ্ছা 29 তারিখ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। আপনাদের হচ্ছে গ্রুপে নোটিশ দেওয়া হবে যে কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ওকে, সো নোটিশ আপনারা গ্রুপেই পেয়ে যাবেন, এটা নিয়ে আহামরি কোনো টেনশন করার কিছু নাই। যদি কালকে থেকে বন্ধ হয়ে যায় তাহলে তো আপনারা লম্বা একটা ছুটি পাইতেছেন, ঈদের পরে আবার আরেকটা ক্লাস নেওয়ার সুযোগ হবে আপনাদের সাথে। তো এর মধ্যে ক্লাসের হোমওয়ার্ক গুলো অবশ্যই প্রত্যেকে সাবমিট করে দিবেন, ঠিক আছে? এক্সেল চারটার নাম বলবো আবার, লিখেন। মাইক্রোসফট এক্সেল, স্প্রেডশিট, ওয়ার্কবুক, গুগল শিট। মাইক্রোসফট এক্সেল, স্প্রেডশিট, ওয়ার্কবুক, গুগল শিট, এই চারটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর নাম। ওকে, যারা মিস করে গেছেন তাদের জন্য। ওকে, ঘরের ভিতরে কিভাবে রং করবেন, ফিল কালার করতে হবে ঘরের ভিতরে। ওকে, আর তেমন কারো কোশ্চেন নেই আহামরি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। অনেকটা কষ্ট দিলাম গরমের মধ্যে, 1 ঘন্টা 45 মিনিট আপনাদের ক্লাস করতে খুবই কষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি। বাট আমার এখানে বাহিরে হচ্ছে বরফ পড়তেছে, আমার গরম টরম লাগতেছে না। তা আপনারা হচ্ছে যেহেতু গরমে পড়ে গেছেন, মাথাটা হচ্ছে ঘেমে গেছেন, একটু ফ্যানের বাতাস দিয়ে খান, মানে হচ্ছে ফ্যানের বাতাস করেন, একটু পরে হচ্ছে রোজা খুলে বিশ্রাম করেন, ঠিক আছে? এবং রাতের মধ্যে হোমওয়ার্কটা কমপ্লিট করে হোমওয়ার্কটা সাবমিট করে দিন। ওকে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।